আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের ভর্তি পরীক্ষায় আগত প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আমি মূলত তোমাদের সাথে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অংশটি সমাধান করে দেখাবো। এই অংশগুলোর যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিব এবং সেই রিলেটেড কোন ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো বুঝিয়ে দিব। এবং প্রত্যেকটা প্রশ্ন তুমি যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্ন কিভাবে তুমি খুব দ্রুততার সাথে হ্যান্ড ক্যালকুলেশন সঠিকভাবে করতে পারো সেগুলো আমি হ্যান্ড ক্যালকুলেশন গুলো ধরে ধরে দেখায় দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে যেন প্রত্যেকটা প্রশ্ন তুমি ভালোভাবে বুঝতে পারো। আর কোনো প্রশ্নে যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। দেখো, প্রথমে আমরা পদার্থবিজ্ঞান প্রশ্ন নিয়ে সমাধান এসেছি। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো। বলছে 15 কেজি ভরের একটি বস্তু, 15 কেজি ভরের একটি বস্তুর ওপর কি পরিমাণ বল প্রয়োগ করা হলে বেগ তার বেগ 10 সেকেন্ডে 4i ক্যাপ - 5j ক্যাপ - 3k ক্যাপ হতে বৃদ্ধি পেয়ে 8i ক্যাপ + 3j ক্যাপ - 5k ক্যাপ মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমাদের বেগের পরিবর্তন কত? এখানে আমাদের হচ্ছে গিয়ে বেগের পরিবর্তন আমরা ধরলাম। বেগের পরিবর্তন আচ্ছা, আমাদের আদি বেগ এবং শেষ বেগের পরিবর্তনটা আমাদের ডেল ভি ধরলাম। ডেল ভি সমান আমাদের হচ্ছে 8 থেকে 4 বিয়োগ করলে 4i ক্যাপ হয়। 4i ক্যাপ তারপর হচ্ছে 3j ক্যাপ থেকে -5j ক্যাপ বিয়োগ করলে +8j ক্যাপ হয়। 8j ক্যাপ আর -5k ক্যাপ থেকে -3k ক্যাপ বিয়োগ করলে -2k ক্যাপ হয়। ঠিক আছে? এখন এটার মানটা কত? আমাদের এটা তো আমাদের ভেক্টর পাইলাম। তাহলে ডেল ভির মানটা কত? আমরা ডেল ভির মান অর্থাৎ ভরবেগের পরিবর্তনের মান পাবো হচ্ছে √4² + 8² + 2²। অর্থাৎ এটা আমাদের প্রায় 4 4 16, 16 আর 64 তে কত? 80, 80 আর 4 84 হয়। অর্থাৎ √84। এটা প্রায় আমরা লিখতে পারি 9 লিখতে পারি। কিভাবে? আমাদের 81 রুট করলে পরে আমাদের 9 হয়। আর 84 রুট করলে 9 পয়েন্ট সামথিং হবে। সেক্ষেত্রে আমরা 9 লিখতে পারি। এখন আমাদের বল চাইছে। বল F সমান আমাদের কি? ma, তাই না? তাহলে ma সমান কি? ডেল ভি ডিভাইডেড বাই, অর্থাৎ v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ডেল ভি তো আমাদের ডিভাইডেড বাই টি। তাহলে m হচ্ছে 15 ইন্টু ডেল ভি হচ্ছে 9 ডিভাইডেড বাই টি হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ এটা আমরা যদি গুণ করে দেই তাহলে এটা হচ্ছে 5 দ্বারা ভাগ করলে 3 আর এটাকে আমরা 5 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে 3 নং 27 ভাগ 2 সমান আমাদের হয়, এটা আমাদের 13.5, যেটা আমাদের কোনো অপশনে নাই। তাই আমাদের উত্তর নান হবে, অর্থাৎ কোনোটাই উত্তর হবে না। ঠিক আছে? এরপর খেয়াল করো, এরপরের প্রশ্নটা বেশ সংক্ষেপে করা যায়। এখানে আমি ডিটেলস দেখাবো না, কারণ এটা ডিটেলস দেখানোর মতো প্রশ্ন না। তুমি খুব দ্রুতই সমাধান করতে পারবে এই ধরনের প্রশ্নগুলা। 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? এই কথাটা একটু খেয়াল রাখো। বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। যদি আমরা একটা শর্টকাট সূত্র পড়বো, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হলে, গতিশক্তি এটা লিখে নাও, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হলে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে আমাদের ভূমি হতে উচ্চতা x সমান টোটাল উচ্চতা h ডিভাইডেড বাই n+1 হবে। এখন এখানে কিন্তু উল্টাটা দেওয়া আছে। এখানে আমরা বলছি গতিশক্তি বিভব শক্তির n গুণ, আর এখানে দেওয়া আছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তার মানে কি, যদি আমরা গতিশক্তি বিভব শক্তির হিসেবে লিখতে চাই, তাহলে আমাদের গতিশক্তি বিভব শক্তির কত গুণ দেওয়া আছে? দ্বিগুণ, অর্থাৎ উল্টে যাবে, তাই না? আগে ছিল 1/2, এখন উল্টায় কি হবে? 2 গুণ হবে, অর্থাৎ উল্টায় দিলে তাহলে আমাদের ভূমি হতে উচ্চতা x সমান আমাদের টোটাল উচ্চতা h ডিভাইডেড বাই n এর মান 2 হবে +1। অর্থাৎ আমরা কিন্তু এই অনুসারে লেখার কারণে এই 1/2 কে উল্টায় 1/2 কে উল্টায় আমরা 2 নিছি। ঠিক আছে? তাহলে 60 ডিভাইডেড বাই 3 সমান 20। তাহলে 20 মিটার উচ্চতা হবে, অর্থাৎ ভূমি হতে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। এরপর বলছে পৃথিবী এবং সূর্য গ্রহের আহ, সু- পৃথিবী এবং শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে যথাক্রমে আহ
365 দিন এবং 224 দিন টাইম লাগে। সূর্য হতে গ্রহ দুটির দূরত্বের অনুপাত কত? আমরা একটা সূত্র পড়ছিলাম না, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এইখান থেকে আমরা কি লিখতে পারি, T1/T2 এর স্কোয়ার সমান R1/R কিউব এর স্কোয়ার, আর R1/R2 এর হোল কিউব। এটাকে আমাদের এইটা বের করতে বলছে, এই অনুপাতটা বের করতে বলছে। অর্থাৎ আমাদের R1/R2 এর হোল কিউব সমান T1 এর স্কোয়ার, অর্থাৎ 365 এর স্কোয়ার ডিভাইডেড বাই 224 এর উপর স্কোয়ার। এখন এই ঘনমূলটাও সরায় দিয়ে এটার উপর ঘনমূল আকারে দিতে হবে। আসলে এই প্রশ্নটার উত্তর হবে, ক্যালকুলেটরে যদি বসাও 1.38 উত্তর হবে। কিন্তু এটা কখনো কোনোভাবে ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে না, তাই আমি এটা দেখাতে পারলাম না। তোমরা এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না। এরপরে প্রশ্নটা বলছে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে দুই অংশে বিভক্ত করা হলো, দুই অংশে এমন ভাবে ভাগ করা হলো একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। ঠিক আছে, অর্থাৎ এই একটা ধরো স্প্রিং আছে, এই একটা আমাদের স্প্রিং আছে, এই স্প্রিংটাকে কেটে ভাগ করা হয়েছে। এখন এমন ভাবে কাটা হয়েছে যেন একটার দৈর্ঘ্য আমাদের একটা দৈর্ঘ্য 2 মিটার হলে আর একটা দৈর্ঘ্য আমাদের 1 মিটার হয়। ঠিক আছে, আর একটা দৈর্ঘ্য 1 মিটার হয়। এখন কি 2 মিটার যেটা সেটা আমরা কি ওয়ান ধরলাম, আর 1 মিটার যেটা সেটা আমরা কে টু ধরলাম। এখন এই ক্ষেত্রে আমরা সূত্র জানি, কে ওয়ান এক্স ওয়ান সমান K2 x2। ঠিক আছে, এখন আমাদের বলছে অধিকতর লম্বায় স্প্রিং ধ্রুবক কত, অর্থাৎ আমরা দিন শেষে কে এর মানটা বের করব। ঠিক আছে, কে এর মানটা বের করব। এখন দুটা স্প্রিং এর এই টোটাল স্প্রিং ধ্রুবক কিন্তু কে। ঠিক আছে, আর বড় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক K1, আর ছোট স্প্রিংটার স্প্রিং ধ্রুবক K2। এখন আমরা জানি K1 x1 সমান K2 x2, অর্থাৎ K1 ইন্টু 2 x1 এগুলা দ্বারা দূরত্ব বোঝাইছে। তাহলে K2 ইন্টু 1, তাহলে আমাদের K2 K1 এর মান বের করবো না, তাহলে K2 এর মাধ্যমে, তাহলে K2 সমান K1। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ দেয়। এখন আমরা কি জানি, এই দুটা স্প্রিং K1 প্লাস K2 এই দুটা সমানই তো আমাদের কে স্প্রিং ধ্রুবক ছিল, তাই না? টোটাল স্প্রিং ধ্রুবকটা তো আমাদের কে ছিল, তাহলে সেক্ষেত্রে তো আমরা K1 প্লাস K2 সমান কে লিখতে পারি। তাহলে আমরা K2 এর মানটা বসাই দিলাম। K2 এর মানটা হচ্ছে 2K1 সমান কে, তাহলে K1 সমান আমরা পাই K/3। কিন্তু আসলে K/3 অপশনের কোথাও নাই, অর্থাৎ এই K1 স্প্রিং ধ্রুবক, অর্থাৎ বড় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কোথাও দেওয়া নাই, তাই এটার উত্তরও নান হবে। আসলে তোমরা আশা করি বুঝতে পারছো। প্রথমে আমরা স্প্রিংটা তৈরি করে নিলাম, অর্থাৎ একটা কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং আছে, সেই স্প্রিংটাকে আমরা কেটে নিলাম, যেটাকে একবার একটা 2 মিটার অংশ, অর্থাৎ আরেকটাকে 1 মিটার অংশে বিভক্ত করলাম। 2 মিটার অংশ অর্থাৎ যেটা বড় স্প্রিং সেটাকে আমরা K1, আর ছোট স্প্রিংটাকে K2 স্প্রিং ধ্রুবক লিখলাম। এখন আমরা শক্তির নিত্যতার সূত্র জানি, নিত্যতার সূত্র হতে জানি যে K1 x1 সমান K2 x2। তাহলে K1 ইন্টু 2 হবে, অর্থাৎ এই যে এটা হবে 2 মিটার যেহেতু, সমান K2 ইন্টু 1 হবে, 1 মিটার হবে। তাহলে এখান থেকে K2 এর মানটা আমরা কি পাই, K2 এর মানটা কিন্তু আমরা পাই হচ্ছে 2K1। এটা 1 নম্বর সমীকরণ দিছি। এখন যেহেতু এই কে স্প্রিংটাকেই ভেঙে K1 এবং K2 স্প্রিং এ পরিণত করছি, তার মানে কি K1 আর K2 মিলেই তো আমাদের কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট হবে, তাই না? তাহলে এখানে আমরা K2 এর মানটা বসাইছি, K1 প্লাস 2K1 সমান কে। তাহলে এখান থেকে আমরা K1 এর মান, অর্থাৎ বড় স্প্রিং ধ্রুবকের মান পাই K/3। এটাই আমাদের উত্তর হবে, কিন্তু অপশনে এটা কোথাও ছিল না বলে আমরা সঠিক উত্তর দিতে পারলাম না, অর্থাৎ এটা আমাদের অপশনে নান উত্তর হবে, কোনোটি নয় উত্তর হবে। এরপরের প্রশ্ন খেয়াল করো, 5 নম্বর, হ্যাঁ 4 নম্বর সমাধান করলাম। আমরা এবার 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট 7.5 ইন্টু 10^11 কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক, এখানে খেয়াল করো, কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হলে কতটুকু ভর শক্তিতে পরিণত হয়েছে। আচ্ছা, আইনস্টাইনের যে বিখ্যাত সূত্রটা, সেখানে মূল কথাটা ছিল যে ভর শক্তিতে পরিণত হবে, এই শক্তিটা হবে হচ্ছে E=mc², তাই না? তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের শক্তি দেওয়া আছে, শক্তি এর মান কত দেওয়া আছে, 7.5 ইন্টু 10^11। এখন বলছে কিলো ওয়াট আওয়ার, কিলো মানে কি 1000 দ্বারা গুণ করতে হবে, তাই না? 1000 দ্বারা গুণ করতে হবে। ওয়াট আওয়ার মানে কি,
3600 আওয়ার মানে কি 3600 দ্বারা গুণ করতে হবে, আর এই সি স্কোয়ার আমরা ভাগ করে দিব, তবেই তো আমরা এর মান পাবো। সি স্কোয়ার মানে হচ্ছে 3 × 10⁸ এটাকে ভাগ স্কোয়ার করে দিব, এটা সমানিত আমরা এম পাই, এই এমটাই আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে আমরা উপরে লিখতে পারি 7.5 × 10⁻, এখানে 11 দেই, ইন্টু 1000, মানে অর্থাৎ আমরা এগুলো ঠিকই রাখলাম, ইন্টু 3600 ডিভাইডেড বাই 9 × 10⁻16 পাই। এখন দেখো এখানে 10⁻11, এখানে 10⁻16, তাহলে থাকলো কি 10⁻5, এই 10⁻5 এখানে তিনটা আর এই দুটা, তাহলে আমাদের 10⁻5ও কাটা গেল। এখন 9 দ্বারা আমরা 36কে ভাগ করলে আমাদের 4 হয়, 4 × 7 = 28, আর 4 মানে অর্থাৎ 7.5 × 4 গুণ করলে পারে 30 হয়, অর্থাৎ 30 কেজি আমরা 30 কেজি বস্তু 30 কেজি ভরকে যদি আমরা বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে চাই, তাহলে 7.5 × 10⁻11 কিলোওয়াট আওয়ার হয়। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আইনস্টাইনের বিখ্যাত সূত্র ভর শক্তির ভরকে শক্তিতে রূপান্তরের সূত্র হতে পাই যে ই সমান এম সি স্কোয়ার, তাহলে এম সমান ই বাই সি স্কোয়ার। এর মান দেওয়া আছে 7.5 × 10⁻7.5 × 10⁻11, 7.5 × 10⁻11। এখন কিলোওয়াট আওয়ার আছে, কিলো থেকে আমরা 1000 দ্বারা গুণ করব, আর ওয়াট আওয়ার জন্য আমরা 3600 দ্বারা গুণ করব, ডিভাইডেড বাই সি স্কোয়ার, অর্থাৎ 3 × 10⁸ সি স্কোয়ার। এটার মানটা আমরা বের করলাম। তাহলে 10⁻11 আর 10⁻16 ভাগ করলে আমাদের 10⁻5 থাকে। এই 10⁻5 আর হচ্ছে 1000 এবং 3600 থেকে দুটা শূন্য ভাগ করলে, দুঃখিত আমি, তারপর দেখো এখানে খেয়াল করো, আমরা 10⁻5 ভাগ করে দিলাম, ভাগ কেটে দিলাম। এখন আমাদের নিচে থাকে হচ্ছে 9, উপরে 36 আছে, 36কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি 4 হয়, আর এই 7.5 × 4 = 30 কেজি হয়। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো, বেশ ইজি ছিল, এবং মানে তোমরা যারা একটু প্র্যাকটিস করেছো এই প্রশ্নটা পারবা আর কি। দেখো এরপরে 6 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে। 6 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 15°C তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রৌদ্রতাপ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। অর্থাৎ আমাদের T1 দেওয়া আছে কত, T1 দেওয়া আছে আমাদের 288 কেলভিন। এখন আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে V1 1 আছে, আর V2 আমাদের 2 আছে, ঠিক আছে। এখন চূড়ান্ত তাপমাত্রা বলছে আমাদের T2 সমান হচ্ছে -54.7°C। তাহলে 273 থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা আমাদের 118 কেলভিন হয়, ঠিক আছে। এখন বলছে গামার মান কত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখন আমরা সূত্র জানি T1 V1 টু দি পাওয়ার গামা -1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা -1। এখন এইখান থেকে আমাদের T1, হ্যাঁ, T1/T2 সমান V2 ডিভাইডেড বাই V1 টু দি পাওয়ার গামা -1। এখান থেকে আমাদের গামার মানটা বের করতে হবে। T1 এর মান হচ্ছে 288 ডিভাইডেড বাই T2 এর মান 118 সমান V2 এর মান হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার গামা -1। এটা আসলে ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে করা সম্ভব না, আমি অনেক চেষ্টা করেছি, তাই এটা আমি সমাধান করে দিতে পারলাম না। আসলে এরকম 3-4টা প্রশ্ন এরকম থাকে যেগুলো ক্যালকুলেটর ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। তাই বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অন্যান্য প্রশ্নগুলো তুমি সমাধান করার চেষ্টা করবে। আমার বিশ্বাস তোমরা ভালো কিছুই করতে পারবে। হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থা শক্তি কত? আমাদের সূত্রটা কি জানি? E সমান -13.4 -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে ভূমি অবস্থা মানে কি? এন এর মান 1। এন এর মান 1 হলে পরে আমাদের এর মান হবে হচ্ছে E1 এর মান হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। আর যদি দ্বিতীয় শক্তি স্তরের অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে যদি শক্তির মান চাই, তাহলে এটা মুখস্থ করে নাও, এটা -3.4 ইলেকট্রন ভোল্ট হবে। এই দুটো মনে রাখো, E1 এর মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এবং E2 এর মান হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। কিছু কিছু মুখস্থ রাখতে হয়, এগুলো পারলেও মুখস্থ রাখতে হয়, কারণ সুবিধার্থে, তোমার কাজের সুবিধার্থে এবং দ্রুততা সমাধানের সুবিধার্থে এগুলো মুখস্থ রাখবা। আর আমি যেগুলো বলি সেগুলো সমাধান করা, বিশেষ করে বেশি বেশি পড়ার ট্রাই করবা। আমি তোমাদের বিনামূল্যে এগুলো সমাধান করে দিতেছি। তার মানে এই ক্লাসগুলো যে একদমই খারাপ তা না, এগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তাই তোমরা ভালোভাবে আমার অনুসরণ
কথাগুলো অনুসরণ করো, তাহলে ভালো কিছু করতে পারবা আশা করি। দেখো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণন গুণ করা হয়, তবে এর দোলনকাল কত হবে? আচ্ছা, আমরা টি সমান কি জানি? টি সমান 2 পাই √L/জি। এই সূত্রটা ভালোভাবে পড়ে যাবা, কারণ এই সূত্র থেকে ভালোভাবে ম্যাথ করে যাবা, কারণ এটা প্রত্যেকবারই আসছে দেখলাম। তাহলে T1 এবং আমাদের এখানে দোলনকাল এবং দৈর্ঘ্যের সম্পর্ক বলছে, তাহলে T1/T2 সমান L1/L2। ঠিক আছে? তাহলে আমাদের দোলনকাল কত ছিল? T1 আমাদের 2 সেকেন্ড হবে, কারণ এখানে বলে দিছে সেকেন্ড দোলক। তাহলে T2 আমাদের বের করতে হবে দোলনকাল কত হবে। L1 আমাদের ধরো 1 মিটার ছিল, আর L2 কত হবে? 2.25 গুণন, অর্থাৎ 2.25 ইন্টু 1, অর্থাৎ 2.25 হবে। তাহলে আমরা T1 হচ্ছে আমাদের 2 সেকেন্ড, 2 ডিভাইডেড বাই এক্স এক্স দিলাম, T2 দিলাম, সমান √L1। L1 এর মান কত? L1 এর মান 1 ডিভাইডেড বাই L2 মান হচ্ছে 2.25। তাহলে এক্স এর মান কি পাবো? এক্স এর মান পাবো আমরা 2 × √2.25, অর্থাৎ 2.25 কে যদি আমরা রুট করি, অর্থাৎ 225, মনে করো 225 আছে, 225 কে রুট করলে আমাদের কত হয়? 15। তাহলে আমাদের এই 2 ঘর পর একটা দশমিক ছিল, আমরা 1 ঘর পর একটা দশমিক দিয়ে দিব। তাহলে আমাদের কত হবে? 15, 1.5 হবে। তাহলে 2 × 1.5 সমান কত হয়? এটা হচ্ছে 2 × 3/2, অর্থাৎ এটা 2 কাটা দিলে আমাদের 3 সেকেন্ড হবে। ঠিক আছে? বুঝতে পারছো কি? হ্যান্ড ক্যালকুলেশনটা সুন্দরভাবে কিন্তু করে দিয়েছি। তার মানে 3 সেকেন্ড উত্তর হবে। 9 নম্বর প্রশ্নটা কি বলছে? একশো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এন্ট্রপির পরিবর্তন আমরা কি জানি? এন্ট্রপির পরিবর্তন আমরা জানি যে হচ্ছে MLF/T। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ এন্ট্রপি পরিবর্তন আমাদের ডিএস সমান MLF/T। তাহলে এম এর মান আমাদের কত? 1 কেজি। এলএফ এর মান কত? 22683000। ঠিক আছে? তারপর হচ্ছে টির মান কত পাইলাম আমরা? 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273। এখন এই 10⁻³ তিনটা শূন্যকে আমরা এভাবে লিখতে পারি না? 2268 ডিভাইডেড বাই 273 গুণন 10⁻³, কারণ 10⁻³ অপশনগুলাতে আছে, তাই এখন এটাকে যদি আমরা 22, এটাকে ভাগ করি, মনে করো এটা 300 আছে, তাহলে 300, 273 কেও 300 মনে করো, তাহলে 300/168-র ভিতর কয়বার যাবে? আনুমানিক 6 বার বা 6 বার যাবে, 7 বার যাবে না। কারণ কি? 7 বার অনেকে ভাবতে পারো, কিন্তু আমার তো এখানে 273 আছে, 300 তো নাই। তাই আমাদের এটা 6 দশমিক সামথিং হবে। তাহলে আমাদের উত্তর কি হবে? 6.05 ইন্টু 10⁻³ এখন এইভাবে কিছুটা আইডিয়া করে প্রেডিকশন করে তোমাদেরকে অ্যান্সার দেখাতে হবে, না হলে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। 10 নম্বর প্রশ্নটা খেয়াল করো। পানির ভিতর তরঙ্গ দৈর্ঘ্য 5.8 মিটার, পানিতে শব্দের বেগ 145 মিটার পার সেকেন্ড হলে কম্পাঙ্ক কত? আমরা কি জানি? ভি সমান এফ ল্যামডা, বিখ্যাত সূত্র ভি সমান এফ ল্যামডা। তাহলে এখানে কম্পাঙ্ক চাইছে, এফ সমান কি? ভি/ল্যামডা, ভি/ল্যামডা। তাহলে ভি কত? শব্দের বেগ ভি সমান 145 ডিভাইডেড বাই ল্যামডা চাইছে হচ্ছে 5.8। ঠিক আছে? তাহলে 145 ডিভাইডেড বাই 58 গুণন 10। ঠিক আছে? কারণ এই যে দশমিক আমরা তুলে দিছি, তাহলে আমরা 10 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে এটা আমাদের হয় হচ্ছে 29, এটা আমাদের হয় হচ্ছে 29, আর এটা আমাদের হয় হচ্ছে 5। ঠিক আছে? 29 দ্বারা 145-কে ভাগ করলে 5 হয়। কিভাবে 5 হয়? 130, 5 30-এ কত? 30 গুণন 5, 150 হলে 29, 29 গুণন 5, তাহলে 145 হবে। তাহলে 5×5 = 25 হার্টজ উত্তর হবে। ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? থাকার কথা না। 11 নম্বর প্রশ্নটা কি বলছে? 11 নম্বর প্রশ্নটা বলছে একটি ট্রানজিস্টরের আলফা সমান হচ্ছে 0.98 এবং আই এর মান দেওয়া আছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। আইবি এর মান কত? আমরা জানি আলফা সমান জানি হচ্ছে আইসি আইসি/আই। এটা তো আমরা সূত্র জানি, তাই না? তাহলে এখানে আমরা আইসি এর মান সমান কি জানি? আইসি সমান আই আই, অর্থাৎ হচ্ছে আলফা ইন্টু আই। এখন এই আইসি সমান আবার জানি হচ্ছে, আমাদের কিন্তু আইসি নাই, এখানে আমাদের আইবি এর মান বের করতে বলছে। এই আইসি সমান জানি হচ্ছে আমাদের আই মাইনাস আইবি। ঠিক আছে? সমান আই আলফা আই। তাহলে আমাদের আইবি এর মানটাই তো বের করতে হবে। তাহলে আইবি সমান আমরা কি জানি? আইবি সমান জানি আই মাইনাস আলফা আই। ঠিক আছে? তাহলে আমাদের আই এর মানটা আই কমন নিলাম, তাহলে 1 মাইনাস আলফা
ওয়ান মাইনাস আলফা। তাহলে এখান থেকে ওয়ান মাইনাস আলফা, দেখো ইজি কিন্তু ক্যালকুলেশন গুলা। আমি এত ডিটেলস করতেছি বলে এত বড় হচ্ছে, কিন্তু তোমরা যখন করবা, আমি কিন্তু বারবার বলি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ভিডিও দেখার পর বাসায় প্র্যাকটিস করবা, তাহলে উপকার হবে। আই এর মান কত দেওয়া আছে? 1.5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার গুণন 1 - আলফার মান দেওয়া আছে 0.98। তাহলে আমাদের 1.5 ইন্টু 10⁻³ ইন্টু এটা বিয়োগ করে দিলে, 1 থেকে 0.98 বিয়োগ করে দিলে 0.02 হয়, তাই না? তাহলে 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 2/100 হবে, 2/100 হবে। তাহলে 1.5, সরি, 1.5 এবং 2 গুণ করে দিলে, 1.5 আর 2 গুণ করে দিলে 3 হয়। 3 ইন্টু 10⁻⁵ হবে। এই 10 উপরে গেলে 10⁻⁵ হবে। এখন সবগুলো উত্তর কিন্তু মাইক্রোমিটারে আছে। যদি মাইক্রোমিটারে থাকে তাহলে আমরা কি করব, এটাকে আমরা 10⁶ দ্বারা গুণ করে মাইক্রো অ্যাম্পিয়ার দিব। তাহলে এই 10⁶ আর 10⁵ কাটা যায়, থাকে শুধু 10। তাহলে 3 ইন্টু 10 অর্থাৎ 30 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সম্পূর্ণ প্রশ্নটা। বেশ সুন্দরভাবে ক্যালকুলেশন করে দিছি। এখানে আইবি সমান আই মাইনাস আলফা আই, আই কমন নিছি, আই কমন নিলে আমাদের কি হয়, আই এটা কমন নিছি, তাহলে 1 - আলফা। এখন মানগুলো বসাইছি, যেহেতু আমাদের মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেহেতু 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 1 - 0.98। তাহলে 1 থেকে 0.98 বিয়োগ করলে আমাদের 0.02 হয়। তাহলে 0.02 কে আমরা 2/100 লিখতে পারি। তোমরা এই যে এই লাইনটা স্কিপ করে একবার ডিরেক্ট এই লাইনে চলে আসতে পারো। তারপর যেহেতু অপশন গুলাতে সবগুলাতেই মাইক্রো অ্যাম্পিয়ার আছে, তাই 10⁶ দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, এরপরের প্রশ্নটা খেয়াল করো। এরপরের প্রশ্নটা আমাদের 12 নম্বর প্রশ্নটা বলছে যে একটি কোষের, তোমরা একটু চেষ্টা করো, দেখো দেখি পারো কিনা। একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট হলে, একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, 2 ওহম। এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে? আমরা কি জানি, তো এটা একদম বেসিক থেকে আসছে। তড়িৎ প্রবাহ আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1.5। কেন? তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, অর্থাৎ 10 ওহম রোধ প্লাস স্মল আর অভ্যন্তরীণ রোধ 2। তাহলে 1.5 ডিভাইডেড বাই 12, সরি 12। এখন এটাকে আমরা দশমিক তুলে দিলে 15 ডিভাইডেড বাই 120 হয়। কারণ কি, এই দশমিক তুলে দিলে এখানে আমরা 10 দ্বারা গুণ করতে পারবো। তাহলে 15/120, 15 দ্বারা 120 কে ভাগ করলে 1/8 হয়। তাহলে 1/8 সমান কি জানি, 0.125। এটা তো তোমাদের জানা থাকার কথা, এটা তো জানা থাকতে হবে। তাহলে 13 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 13 নম্বর প্রশ্নটা বলছে একটা তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য আহ কত, দশা পার্থক্য হলে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য π/2 হলে পার্থক্য কত? আসলে প্রশ্নটা উল্টাপাল্টা মনে হচ্ছে, আসলে প্রশ্নটা উল্টাপাল্টাই আছে। আসলে যারা টাইপিং করেছে এই প্রশ্নটা, তারা একটু ভুল করেছে। আমি একটু তোমাদেরকে বলে দিই, এখানে দশা পার্থক্য দেওয়া আছে, এখানে আমাদের পথ পার্থক্য দেওয়া আছে, আমাদের পথ পার্থক্য আমরা দেওয়া আছে π/2। তা সরি, এখানে আমাদের দশা পার্থক্য দেওয়া আছে, এখানে আমাদের দশা পার্থক্য দেওয়া আছে, সমান আছে দশা পার্থক্য π/2 দেওয়া আছে। তাহলে পথ পার্থক্য এক্স সমান কত হবে, এটা বের করতে বলছে। আমরা কি জানি, দশা পার্থক্য ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য এক্স। তাহলে আমাদের পথ পার্থক্য বের করতে বলছে, তাহলে এক্স সমান আমরা কি জানি, ল্যামডা ডেল ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ডেল এর মান কত দেওয়া আছে, পাই বাই 2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, তাই না? তাহলে এই পাই পাই কাটা গেল, তাহলে কি থাকলো, ল্যামডা/4 থাকলো। ঠিক আছে, তাহলে আমার ল্যামডা/4 হবে। আসলে এখানে ওরা ল্যামডা এবং ডেল্টা, অর্থাৎ প্রশ্নটা একটু ভেজাল করে ফেলছে। আমি যেভাবে করে দিয়েছি সেভাবে হবে। আমি একটু প্রশ্নটা বুঝতে পারছি, তো সেভাবে আমি করে দেওয়ার চেষ্টা করছি। তবে ওই প্রশ্নটা এমন না যে তোমরা পারবা না, তোমরা সবাই পারবা। যারা ভৌত আলোক বিজ্ঞান একটু বেসিক পড়েছো, দশা পার্থক্য এবং পথ পার্থক্য সম্পর্কটা পড়ে যাও, তাই হয়ে যাবে। রেডনের অর্ধায়ু দেওয়া হচ্ছে 4 দিন, এর গড় আয়ু কত? আমরা কি জানি, অর্ধায়ু যদি থাকে তাহলে গড় আয়ু সূত্র জানি, 0.693 ডিভাইডেড বাই 0.693 সরি
অর্ধায়ু টি হাফ ডিভাইডেড বাই 0.693, ঠিক আছে, 0.693 এটা আমাদের সূত্র। তাহলে আমরা টি হাফ দেওয়া আছে 4 দিন ডিভাইডেড বাই 0.693, এই ক্যালকুলেশন দেখে তো সবাই ভাববা যে কি করছে না করছে, এটা কিভাবে করবো, অসম্ভব। দেখো এটা যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি হয়, 1 হয়, আর এই দশমিকের পর 3 শূন্য আছে, তাহলে 3টা শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের কত হইলো, 4000 ডিভাইডেড বাই 693। আমরা মনে করো এটা 700 ধরে নিলাম, তাহলে 4000-কে যদি আমরা 693 অর্থাৎ 700 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 5×7=35, তাহলে 35 শত হয়, অর্থাৎ আমাদের 5 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, তাই না? 5 পয়েন্ট সামথিং কি কিন্তু কিছু একটা আসবে, এটা তো বুঝতেই পারতেছো, এই 5 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 5 পয়েন্ট সামথিং এটা অপশনে কয়টা আছে, একটাই আছে, তাহলে 5.77 এটাই উত্তর হবে, ঠিক আছে। বেশ সুন্দর প্রশ্ন কিন্তু এগুলা, এগুলা হ্যান্ড ক্যালকুলেশন অনেক পারো না, এই কারণে ভিডিও গুলা দেখা লাগে, যারা একটু উইক আছো তারা একটু দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, একক একক ক্ষেত্রফল, তার মানে এ দেওয়া আছে আমাদের 1 একক ক্ষেত্রফল, এবং 2 × 10⁻11 নিউটন, 11 নিউটন মিটার ইয়ং এর গুণাঙ্ক, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক অয় দেওয়া আছে 2 × 10⁻11, এবং বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল দেওয়া আছে 1। এখন তারটি টেনে টেনে 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল কাজ হবে? তাহলে স্মল এল দেওয়া আছে 1 মিলিমিটার, অর্থাৎ 10⁻³ মিটার দেওয়া আছে, কত জুল কাজ হবে? আমরা কাজের সূত্রটা কি জানি, ডাব্লিউ সমান ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা মানগুলো বসাই দিই, তাহলে ওয়াই হচ্ছে 2 × 10⁻11 ইন্টু এর মান 1 ইন্টু এল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 10⁻6 হবে। এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 10⁻6 হবে, ডিভাইডেড বাই এল, ক্যাপিটাল এল এর মান কত দেওয়া আছে, 1। তাহলে আমরা একটু ভাগ করে দেই, হ্যাঁ ভাগ করে দিলে পরে এটা আমাদের কি, হ্যাঁ 2l, এখানে সূত্রটা তো 2l, তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, এই 2 আর 2 কাটা গেল, আর 10⁻6 আর 10⁻11 এবং 10⁻6 মিলে হয় 10⁵। ঠিক আছে, এত জুল কাজ হয়, 10⁵ জুল কাজ হয়। আশা করি বুঝতে পারছো, সূত্রটা করলেই তোমরা পেয়ে যাবা। এখন কৃষ্ণকায়ের একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে তাপ শক্তি উৎপন্ন নিঃসৃত হয় তা পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্ক, এটা তোমরা একবার সূত্র জানো, এটা সূত্রটা কার সূত্র আমার মনে নাই, আসলে কৃষ্ণকায়ের সূত্রটা হচ্ছে ই সমান এ ই সিগমা টি টু দি পাওয়ার 4, এই সূত্রটা একটু মুখস্থ করে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ই সমান এ ই সিগমা টি টু দি পাওয়ার 4, এটা সম্ভবত সরয়াদি একজনের নাম, আমি জানি না, ভুলে গেছি এই মুহূর্তে বিজ্ঞানীর নাম। তাহলে ই সমান এ ই সিগমা টি টু দি পাওয়ার 4, এটা আমাদের সম্পর্ক। তাহলে এখান থেকে পাই ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4, এটাই আমাদের গ নম্বর অপশনের উত্তর আছে। এটা আমাদের তাপমাত্রা এবং ক্ষেত্রফলের মধ্যে তাপমাত্রা এবং শক্তির ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। এখন যে প্রশ্নটা বলছে যে ময়মনসিংহ শহরে শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট কত? এখন দেখো, আমরা যদি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে, একটা মনে রাখো, সেলসিয়াস থেকে ফারেনহাইটে গেলে যাইতে চাইলে আমাদের সেলসিয়াস ইন্টু 1.8 দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রাকে 1.8 দ্বারা গুণ করতে হবে। আর যদি আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে আসতে চাই, তাহলে আমাদের ফারেনহাইটকে আমাদের 1.8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, এটা আমাদের শর্টকাট। এখন বলছে ময়মনসিংহ শহরের শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটের তাপমাত্রা কত? তার মানে কি, আমাদের এটা দেওয়া আছে, সেলসিয়াস দেওয়া আছে, আমাদের ফারেনহাইটে যেতে হবে। তাহলে আমরা কি করব, সেলসিয়াসকে 1.8 দ্বারা গুণ করব, তাহলে সেলসিয়াস দেওয়া আছে 15 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা 1.8 দ্বারা গুণ করে দিই, তাহলে 15 গুণন 18 ডিভাইডেড বাই 10 হয়, 18 ডিভাইডেড বাই 10 লেখা যায়। তাহলে এটাকে আমরা 5 দ্বারা ভাগ করলে পারে এটা 3, আর এটা আমাদের 2, 2 দ্বারা 18কে ভাগ করলে পারে 9 হয়, তাহলে 3×9 = 27 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট হবে, কারণ আমরা তো ফারেনহাইট বের করলাম, ঠিক আছে। অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইটে গেলে সেলসিয়াসকে 1.8, আর ফারেনহাইট থেকে সেলসিয়াসে আসলে 1.8 দ্বারা ভাগ, এইভাবে সুন্দরভাবে সম্পর্কটা করে বের করে ফেলবা, ঠিক আছে। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সহজ আছে, এ পর্যন্ত মাত্র 2টা এমসিকিউ আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি নাই, তাছাড়া সবগুলোই মোটামুটি করতে পারছি। একজন মোটর সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে? দেখো এখন বলছে যে একটা আমরা অক্ষ আঁকায় ফেলবো, একটা অক্ষ আঁকায় ফেলবো, এ আমাদের একটা অক্ষ,
এখন বলছে মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, ধরো আমাদের ভি বেগে চলছে আর 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়তেছে, তাহলে এটা আমাদের বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কত কোণে পড়তেছে, 45 ডিগ্রি কোণে পড়তেছে, তাই না? 45 ডিগ্রি কোণে পড়তেছে। তাহলে আমরা কি জানি, টেন থিটা সমান জানি কি, টেন থিটা অর্থাৎ টেন 45 সমান জানি হচ্ছে আমাদের আহ লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের, লম্ব হচ্ছে আমাদের এখানে 6 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ভি। তাহলে ভি সমান 6/1, 10 45 সমান 1 অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বৃষ্টির বেগ এবং মানুষের হাঁটার চলাফেরার বেগ যদি একই হয়, তাহলে ছাতাটা আমরা যদি একবারে সোজা 45 ডিগ্রি কোণ বরাবর ধরি, তাহলে আমরা আহ বৃষ্টি হতে রক্ষা পাবো। ঠিক আছে, ওটা তো তোমরা এমনি পারবা। ভেক্টর অংশগুলো যেগুলো একটু সমস্যা হতে পারে সেগুলো আমি বেশি ডিটেলস দেখাচ্ছি, তবুও সবগুলো প্রশ্ন আমি কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। বলছে একটি স্ক্রু গজ এর বৃত্তাকার স্কেল সম্পূর্ণ এক পাক ঘুরলে রৈখিক স্ক্রু গজ, এই যে এগুলো আর কি বৃত্তাকার মাপ দেওয়া থাকে এখানে, এরকম বৃত্তাকার মাপ দেওয়া থাকে, এরকম বৃত্তাকার মাপ দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বরাবর 0.5 মিলিমিটার দৈর্ঘ্য অতিক্রম করে। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা আছে কয়টা, 50টা। এই যেখানে যে ভাগ থাকে 50টা ভাগ আছে। আর আমাদের তাহলে স্ক্রু গজের লঘিষ্ঠ কোণন কত, লঘিষ্ঠ কোণের সূত্র হচ্ছে আমাদের পিচ ডিভাইডেড বাই পিচ, এটা লিখে নাও, পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, অর্থাৎ ডিভাইডেড নাম্বার, ডিভাইডেড নাম্বার, পিচ ডিভাইডেড বাই নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পিচ কত, পিচ হচ্ছে 0.5, ডিভাইডেড বাই নাম্বার কত, ডিভাইডেড নাম্বার হচ্ছে 50। তাহলে এখানে আমরা মিলিমিটারই রাখবো, কারণ আমাদের মিলিমিটারের উত্তরগুলো দেওয়া আছে। তাহলে আমরা 5/50 গুণন 10, দশমিকটা তুলে দিলাম, তাহলে 5 দ্বারা ভাগ করলে এটা 10 হয়। তাহলে 1/10, 1/100 সমান হচ্ছে আমাদের 0.01 মিলিমিটার উত্তর হবে। ঠিক আছে, 0.01 মিলিমিটার উত্তর হবে, যেটা আমাদের খ নম্বর অপশনে রয়েছে। এটা সুন্দর সহজ ছিল কিন্তু, প্রায় সব প্রশ্নই সহজ। বারবার এটাই বলতেছি যে তোমরা ভয় পাও কেন। আর তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কারণ এই চ্যানেলে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং সামনে তোমরা যতগুলো ভিডিও দেখতে চাও, তোমরা যদি চাও দেখতে, তাহলে আমি তোমরা যদি আগ্রহ দেখাও যে আমাদের ভিডিও প্রয়োজন, তাহলে আমি অবশ্যই আমাদের ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড দিব। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে এগুলো জানা রাখবা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 4 3, এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের6 8 6 5। ভেক্টরটির মান কত, অর্থাৎ আদি বিন্দু হচ্ছে 5 4 3 দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক, আর আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8 6 5। তাহলে যদি এটা হয় ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার মান, তাহলে আমাদের ভেক্টরের মান হবে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, অর্থাৎ এদের এদের মাঝখানে মাইনাস হবে। তাহলে আমাদের কত হবে, 8 - 5 প্লাস 6 - 4 প্লাস 5 - 3। এখন এটা কত হলো, তাহলে এটা আমাদের 3i ক্যাপ প্লাস, এটা হচ্ছে আমাদের 2j ক্যাপ, 2j ক্যাপ প্লাস এটা 2k ক্যাপ। এখন এটা হচ্ছে ধরো আমাদের এ ভেক্টর দেওয়া আছে, তাহলে এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরের মান তোমরা বের করতে পারো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ আমাদের 4 4 8, 8 আর 9, 8 আর 9 17, তাহলে √17। এখন জিনিসটা করলে এতগুলো কঠিন করার দরকার নেই, অর্থাৎ শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু দিবা, তার উপর রুট করে স্কোয়ার করে, অর্থাৎ মানটা বের করে ফেলবা এটা। এর পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে, এর পরবর্তী প্রশ্ন সেমিকন্ডাক্টর থেকে একটা প্রশ্ন আসছে। বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, বাইনারি সংখ্যা থেকে আমাদের ডেসিমাল সংখ্যা যাইতে বলছে। এটা আমাদের বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা যেতে গেলে, এটা এর আগেও আসছিল দেখলাম, এর পরের বার আসছিল, এটা 17 18 প্রশ্ন ব্যাংক সমাধান করতেছি, 18 19 আসছে এবং 22 23-এও এটা আসছিল। দেখো, এটা আমরা হচ্ছে বাইনারি থেকে দশমিকে যেতে হলে আমরা এখানে 2 × 10 2 × 2 সরি, 2 না, তো এখানে আমাদের একটু ভুল করে ফেলেছি, খেয়াল করো। এখানে আমাদের যে সংখ্যা আছে, সংখ্যাটা কি দেওয়া আছে, 1 0 1 1 0 1 1 0 1। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা আছে 1, তাহলে 1 × 2 কত দিব, এখানে সংখ্যা আছে কয়টা, 6টা, তাহলে এখানে 2 × 5 দিব, প্লাস তারপর কি সংখ্যা আছে, 0, তাহলে 0 × 2 4 দিব, প্লাস তারপর আছে 1, তাহলে 1 × 2 3 দিব, প্লাস তারপর আছে 1, তাহলে 1 × 2 দিব, তারপর আছে কি 0, 0 × 2 1 দিব, প্লাস
ওয়ান আছে, 1 × 2 টু দি পাওয়ার 0 দিব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 32, 32 প্লাস 0 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে আমাদের 45 আসে। ঠিক আছে, এটা খুবই সহজ। মানে তুমি বাইনারি থেকে যদি বাইনারি থেকে ডেসিমালে যেতে চাও, তাহলে যে সংখ্যাগুলো থাকে একটা একটা করে সেই সংখ্যাগুলো বসাবা, এবং 2 টু দি পাওয়ার একটা করে পাওয়ার কম দিবা, অর্থাৎ হচ্ছে এখানে 6টা আছে তাহলে 5টা দিবা, তারপর 4টা, তারপর 3টা, 2টা, একটা, শূন্যটা। এভাবে দিলে তোমার এরপর মানগুলো যোগ করলে হয়ে যাবে। এরপর খেয়াল করো, ভেক্টর থেকে একটা প্রশ্ন আসছে, এ এর মান কত হলে ভেক্টর ত্রয় এ এর মান কত হলে ভেক্টর ত্রয় একই সমতলে হবে। একই সমতলে হওয়ার জন্য ভেক্টর ত্রয় অবশ্যই হতে হবে। দাঁড়াও, একই সমতলে হওয়ার জন্য ভেক্টর ত্রয়কে অবশ্যই আম, এদের ভেক্টর গুণফলটা শূন্য হতে হবে। তাহলে আমাদের ভেক্টর গুণফল 2, 1, -1, তারপর আছে হচ্ছে আমাদের 3, -2, তারপর 4 দেওয়া আছে, তারপর 1, -3, তারপর দেওয়া আছে। এখন এই ভেক্টর ত্রয় একই সমতলে থাকবে মানে কি? এখানে আমাদের শূন্য হতে হবে, মাস্ট হতে হবে, না হলে একই সমতলে হবে না। তাহলে এর মানটা কত হবে? আমরা শূন্য, এখানে আমরা ভেক্টর গুণ নির্ণয় বের করি, তাহলে -2a হচ্ছে +12 × 2 তারপর -1 অর্থাৎ তোমরা ভেক্টর এটা তো নির্ণয় করতেই পারো। তাহলে 3a -4, তারপর হচ্ছে -1 তারপর -9, -1 হচ্ছে +2, এটা সমান কি 0 হবে। তাহলে -4a +24 -3a +4, তারপর হচ্ছে -7, তাহলে -1 হচ্ছে +7 হয়ে যাবে, এটা সমান 0। তাহলে আমাদের এই 4a এবং 3a মিলে হয় হচ্ছে আমাদের -7a হয়, -7a, আর হচ্ছে 24 আর 4 কত, 28, 28 আর সাথে কত, 28 আর সাথে আমাদের 35, ঠিক আছে, 35 হবে। তাহলে এখান থেকে 7 এর মান হচ্ছে 35, 7 এর মান 35, অতএব এর মান আমাদের 5 হবে। ঠিক আছে, এর মান আমাদের 5 হবে। অর্থাৎ এর মান যদি আমাদের 5 হয়, ভেক্টর তিনটার দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হবে, অর্থাৎ ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে। বুঝতে পারছো? পানি ও গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.33 এবং 1.47। এদের মধ্যকার সংকট কোণ কত? এদের মধ্যকার সংকট কোণ বের করতে গেলে আমাদের একটা সূত্র জানি, tan থিটা সমান হচ্ছে আমাদের θ2/θ1, মিউ মিউ দুঃখিত, tan থিটা সমান μ2/μ1। এটা আমাদের অন্যভাবে লেখে অনেকে, 1/tan থিটা সমান μ1/μ2 লেখে। মানে দিন শেষে এটাই আমাদের সূত্র আর কি। এটা তোমরা মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের জন্য উপকার হবে। তাহলে আমাদের tan থিটার মানটা বের করতে বলছে, সংকট কোণ থিটা সমান কি tan ইনভার্স মিউ2 এর মান হচ্ছে 1.47 ডিভাইডেড বাই 1.33। কিন্তু সত্য কথা হচ্ছে এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ নট ইম্পসিবল টু ক্যালকুলেট উইদাউট ইউজিং ক্যালকুলেটর। ঠিক আছে, অর্থাৎ এটা ক্যালকুলেটর ছাড়া এটা ব্যবহার নির্ণয় করা সম্ভব না। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই দিই তাহলে এটা 64.79 হবে। সূত্রটা তোমরা একটু মনে রাখো, এটাই হবে। এখন এটা একটা আউট অফ সিলেবাস সমাধান করব, তোমরা শিখে যাও, ছোট ছোট আউট অফ সিলেবাস শিখে যাওয়া ভালো। একটি তারের কুণ্ডলীর ক্ষেত্রফল 2 × 10⁴ মিটার। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে এ সমান 2 × 10⁻⁴ মিটার, এটা মিটার স্কোয়ার হবে, এখানে স্কোয়ার দেয়া নেই। এবং কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.01 অ্যাম্পিয়ার। এখন কুণ্ডলীর দ্বিপোল মোমেন্ট কত? দ্বিপোল মোমেন্ট এখানে মিউ দ্বারা প্রকাশ করছে, এটা সমান হোয়াট? আমরা সূত্রটা জানি, দ্বিপোল মোমেন্ট মিউ সমান হচ্ছে AI। বুঝতে পারছো? তাহলে এ ইকুয়াল টু 2 × 10⁻⁴, আই এর মান হচ্ছে 0.01, অর্থাৎ 1/100 লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা সমান কি 2 × 10⁻16, 2 × 10⁻6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো, খুবই সহজ প্রশ্ন ছিল। অর্থাৎ ডাইপোল মোমেন্টের সূত্রটা জানলে আমরা পেতে যাব। এরপরের প্রশ্নটা খেয়াল করো, এটা আমাদের ক্লাস 9-10 এর প্রশ্ন। এই একটা চ্যাপ্টার ছিল, ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর মধ্যে এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক। আমরা জানি হচ্ছে ভোল্টেজ I1 ডিভাইডেড বাই I2 সমান
সরি, পাক সংখ্যা I1 সমান I2 সমান ভোল্টেজ V1/V2, ঠিক আছে? পাক সংখ্যা এখানে কিন্তু আবার তড়িৎ প্রবাহ না, পাক সংখ্যা I1/I2 সমান V1/V2। তাহলে আমাদের I1 বলছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে আমাদের I1 আর গৌণ পাক সংখ্যা I2। তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে? 100, ঠিক আছে? এবং গৌণ পাক সংখ্যা দেওয়া আছে 200, সমান মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 220 V1 আর গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ X সমান আমাদের বের করতে হবে, ঠিক আছে? X সমান বের করতে হবে। তাহলে X সমান কি? 220 গুণন 200 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে এটার দ্বারা এটাকে ভাগ করলে 2 হয়। তাহলে 220 গুণন 2 অর্থাৎ 440 ভোল্ট হবে। অর্থাৎ গৌণ কুণ্ডলীর আমাদের ভোল্টেজ হতে হবে 440 ভোল্ট। এরপরে আমাদের ম্যাথ কোশ্চেনটাই আসো। ম্যাথ কোশ্চেনটা বলছে কে এর মান কত হলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস, দেখো কি বলছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো, এটা সমান জিরো হবে। আহ, সমীকরণটা একটি বৃত্ত প্রকাশ করবে, মানে কে এর মানটা এখানে কত হলে এই সমীকরণটা একটা বৃত্ত হবে। এই প্রশ্নটা সমাধান করো, কারণ এটা 20-21 সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষা এগ্রি ক্লাস্টার 20-21-এ আসছিল। 20-21 অথবা 21-22, মানে একটাতে আসছিল আর কি, আমার মনে আছে। তাহলে আমরা বৃত্তে বৃত্তে আমরা একটা শর্ত জানি, বৃত্তে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর মান সমান হতে হবে, এর মান মানে সহগ সমান হতে হবে, সহগ সমান হতে হবে। এটা শর্তগুলো মনে রাখো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, এবং এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, ঠিক আছে? এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে আমরা এখানে একটু গুণ করে দেই। তাহলে আমাদের কি হয়, এক্স ওয়াই মাইনাস ওয়াই, তারপর মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা যে যেভাবে পারো গুণ করে নিও। তারপর এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা গুণ করে দিব কে এক্স ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস কে এক্স প্লাস কে, এটা সমান আমাদের জিরো। এখন আমরা কি বলছি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। দেখো এখানে ওয়ান আছে, এখানেও আমাদের ওয়ান আছে, তাহলে এই দুটার এটা একটা বৃত্তের সমীকরণ হতে পারে। কিন্তু এক্স এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, এই এক্স ওয়াই সম্বলিত পদগুলো থাকা যাবে না। তাহলে এটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে এক্স ওয়াই সহগগুলা মাইনাস টু প্লাস কে, এই দুটার সমান আমাদের শূন্য হতে হবে, এদের যোগফল শূন্য হতে হবে, ঠিক আছে? তাহলে কে সমান আমরা কি লিখতে পারি, টু লিখতে পারি না? অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। এখানে যদি মাইনাস টু এক্স ওয়াই আছে, তাহলে এখানে যদি প্লাস টু এক্স ওয়াই হয়, তাহলে কাটাকাটি গেল, তাহলে এক্স ওয়াই সম্বলিত আমাদের কোনো পদ থাকলো না। এটাই আমাদের বের করতে বলছে, কে এর মান কত হবে, ঠিক আছে? এরপরের প্রশ্নটা বলছে যে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে আমাদের কত, 1:3 হলে আয়তনের অনুপাত কত? আমাদের গোলকের আয়তন সমান কি জানি, 4/3 পাই আর কিউব, এটাই তো আমরা জানি, তাই না? 4/3 পাই আর কিউব। তাহলে এইটা তো আমাদের ধ্রুব অংশ, তাহলে আমরা কি লিখতে পারি, ভি সমানুপাতিক আর কিউব লিখতে পারি। এখন দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত মানে R1/R2 সমান দেওয়া আছে 1:3, 1/3 দেওয়া আছে। এখন আয়তনের অনুপাত অর্থাৎ V1/V2 সমান কত হবে, ঠিক আছে? তাহলে আমরা V1/V2 সমান লিখতে পারি R1/R2 এর উপর হোল কিউব। এই যে এই সম্পর্ক থেকে এটা লেখা লেখা যায়, তাই না? তাহলে V1/V2 তাহলে সমান হচ্ছে R1/R2, মান বসাতে 1/3 এর উপর হোল কিউব, মানে হচ্ছে 1/27, ঠিক আছে? 1/27 এটাই হবে আমাদের আয়তনের অনুপাত। 40 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দেখো ভাই, তোমরা প্রশ্ন এগুলো দেখো, এগুলো ভালো হবে, আমার মতে দেখা ভালো হবে, তারপর নিজে নিজে আবার প্র্যাকটিস করতে হবে। যদি খালি দেখে রেখে দাও তাহলে কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবে না। নিজে নিজে আমি যেটা এই যে আমি যে পিডিএফটা ব্যবহার করতেছি, এই পিডিএফ কি তোমাদের লাগবে, আছে কি তোমাদের কাছে? যদি থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তোমরা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, তাহলে আমি পিডিএফ গুলো পাঠিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। তোমরা তো কমেন্ট বক্সে কিছুই জানাও না সেরকম। আম, ভালো হয়েছে কি না হয়েছে কোনো একটা প্রশ্নে অবশ্যই এতগুলো প্রশ্ন সমাধান করে একটা প্রশ্ন তো নাই বুঝতে পারো, কিন্তু কোনো তো বলো না যে এই প্রশ্নটা বুঝতে পারি নাই ভাইয়া, এটা আরেকবার বোঝায় দেন। এত নাম্বার প্রশ্নটা বা 1 ঘন্টা 40 মিনিটে একটা প্রশ্ন দেখা দিয়েছেন, সেটা আমি বুঝতে পারি নাই, বা 30তম মিনিটে একটা প্রশ্ন বোঝাই দিয়েছেন, সেটা আমি বুঝতে পারি নাই, সেটা আবার বোঝায় দেন। কোনো এই ধরনের কোনো কমেন্ট নাই। শুধু আরো ভিডিও দেন, আরো ভিডিও দেন। আরো ভিডিও দিব তো, তুমি যেগুলো শিখতেছো, যতগুলো ভিডিও দিছি, এই সবগুলা ভিডিওর যতগুলো প্রশ্ন আছে সবগুলো যদি মনে করো, আনুমানিক আমি 8টা মনে হয় ভিডিও দিছি কৃষি
বেশির জন্য। 8টা ভিডিওতে কম করে হলেও 500 এমসিকিউ আছে, 500 প্লাস এমসিকিউ আছে। 500 প্লাস এমসিকিউ যদি তুমি বেসিক সহ ডিটেলস যদি পড়ে যাও, আমি নিশ্চিত তুমি ভালো কিছু করতে পারবে। মিনিমাম 50 এর উপর, মানে 40 থেকে 50টা তুমি মানে ওই টাইপের কমন পেয়ে যাবা। তাই ভালোভাবে পড়াশোনা করো, তাইলে মানে নিজে নিজে প্র্যাকটিস করো। আগে ভিডিওটা দেখো, দেখে এরে কিভাবে আমি ক্যালকুলেশন করতেছি, কোনটা কিভাবে দ্রুত সলভ করতেছি সেটা ট্রাই করো, বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করে তারপর সেটা তুমি নিজে নিজে বাসায় করার চেষ্টা করো। সি এর মান কত হলে ওয়াই সমান 3x, কি দেওয়া আছে, ওয়াই সমান 3x প্লাস সি, সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 বৃত্তকে স্পর্শ করবে। দেখো তো এই একটা আমাদের বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তকে যদি এই রেখাটা আমাদের স্পর্শ করতে চাই, ধরো এই রেখাটা স্পর্শ করলো, তাহলে এই রেখা হচ্ছে ওয়াই সমান 3x প্লাস সি। এখন এই বৃত্তের কেন্দ্র ধরো এইখানে, আমাদের এই বৃত্ত থেকে এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ আর, তাহলে আমাদের লম্ব দূরত্ব কোনো একটা সরলরেখা থেকে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব এই বৃত্তের কেন্দ্র কি 0 0 না, তাহলে লম্ব দূরত্ব আমরা কি জানি, আহ এখানে বসাই দিব 3x - y + c ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে এক্স এর সহগ এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ এর স্কোয়ার সমান হচ্ছে আমাদের ব্যাসার্ধ বা লম্ব দূরত্ব আর। তাহলে এখানে আমরা এক্স ওয়াই এর মান কত, 0 0 না, 0 0 বিন্দু থেকে আমরা দূরত্ব বের করতেছি, এই যে এই বিন্দু থেকে তো আমরা দূরত্ব বের করতেছি, তাই না? তাহলে 3 × 0 - 0 + c ডিভাইডেড বাই কত হবে 10 সমান, এখানে আমাদের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর তো আমাদের √10, কিভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান √10 এর উপরে স্কোয়ার, তার মানে এইটা হচ্ছে আমাদের আর, তাহলে আমাদের √10। তাহলে সি এর মান কত পাইলাম, সি এর মান আমরা 10 পাইলাম, তাই না? এটা তো 0, এটা 0, তাহলে সি সমান √10 × √10 সমান 10 হয়ে যাবে, ঠিক আছে? 10 হয়ে যাবে। তাহলে সি এর মান যদি 10 হয় তবে আমাদের এইটা, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। আর এর সাথে সহজভাবে বের করা যায় কিনা আমার জানা নাই, তবে আমি এর সাথে সহজ নিয়মে বের করতে পারি না। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু সহজ, এটা কিন্তু কঠিন না, এটাও কিন্তু সহজভাবে বের করা গেছে। 41 নম্বর প্রশ্নটা বলছে এ সমান 2 3 এবং বি সমান একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের ভরকেন্দ্র বের করতে বলছে। এই একটা ত্রিভুজ মনে করো দেওয়া আছে, ওয়েট করো, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এ দেওয়া আছে আমাদের 2 3 এবং বি দেওয়া আছে হচ্ছে 1 5। অনেকে এটা পারো না, বি দেওয়া আছে 1 5 এবং সি দেওয়া আছে 3 4। তাহলে এখানে ভরকেন্দ্র কোন জায়গায় হবে, এদের মাঝখানে কোথাও একটা জায়গায় হবে। ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করে, তাহলে আমরা ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র সমান এক্স এর স্থানাঙ্ক গুলা, তাহলে 1 + 2 + 3 ডিভাইডেড বাই 3, আর হচ্ছে গেলে আমাদের ওয়াই এর স্থানাঙ্ক গুলা 5 + 3 + 4 ডিভাইডেড বাই 3। তাহলে এটা ভাগ করলে কত হয়, 1 2 3, 3 আর 3 6, 6/2 অর্থাৎ 2। আর এখানে আমাদের 5 আর 3 8, 8 7 12, 12 ভাগ হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের 4, অর্থাৎ 2,4, অর্থাৎ 2 4, ভরকেন্দ্র হবে হচ্ছে আমাদের 2 4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মানে তিনটা বিন্দু, এক্স এর বিন্দুগুলা যোগ করে 3 দ্বারা ভাগ করবা, ওয়াই বিন্দুগুলা যোগ করে 3 দ্বারা ভাগ করবা। এবার দেওয়া আছে cos স্কোয়ার, দেওয়া আছে কি cos স্কোয়ার sin ইনভার্স 1/√3, এটার মান কত? তাহলে আমরা আসো একটা ত্রিভুজ আঁকাই। আগে একটা ত্রিভুজ আঁকাইলাম, এই ত্রিভুজের সাইন ইনভার্স মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের 1 হবে লম্ব, অতিভুজ আমাদের √3, তার মানে এটা আমাদের কি হবে, √2 হবে। এটা তো তোমরা বের করতেই পারবা। তাহলে আমরা যদি cos এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে cos স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1/√3 কে cos এর মাধ্যমে প্রকাশ করলে, তাহলে cos ইনভার্স ভূমি বাই লম্ব, ঠিক আছে? তাহলে √2 ডিভাইডেড বাই √3 হবে। তাহলে এখানে স্কোয়ারটা তো আমার এই cos আর cos ইনভার্স বাদ যায়, তাহলে √2 ডিভাইডেড বাই √3, এটার উপর আমাদের স্কোয়ারটা চলে আসে, এই যে এই স্কোয়ারটা কিন্তু চলে আসে, তাহলে 2/3 হবে উত্তর। ঠিক আছে, 2/3 হবে উত্তরটা। 43 নম্বর, 43 নম্বরটা একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশনটা বেশ পরিচিত একটা ইন্টিগ্রেশন। বলছে ইন্টিগ্রেশন সমান হচ্ছে, সরি ইন্টিগ্রেশন সাইন তো এরকম না, ইন্টিগ্রেশন সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার cos ইনভার্স
cos ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এখানে আমরা খুব সহজে করতে পারি, অনেকে এটা মুখস্থ করে ফেলছে। তবে আমরা এখানে ই টু দি পাওয়ার উপর যাওয়া থাকে, এর উপর যেটা পাওয়ার থাকে ওটার সঙ্গে আমরা জেড ধরবো। এটা মনে রাখো, এর উপর যেটা পাওয়ার থাকে সেটা আমরা জেড ধরবো। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা হয় হচ্ছে -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড হয়। ঠিক আছে, তাহলে আমরা সমান কি লিখতে পারি? এখন এই মাইনাসটা আমরা এই পাশে তুলে দিলে, এই মাইনাসটা এই পাশে তুলে দিলে আমাদের এই যে মাইনাস ডিজেড হয়, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, ইন্টিগ্রেশন অফ মাইনাসটা সামনে দিলাম, এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড ডিজেড। কারণ কি, এই যে এই অংশটুকুর মান কত, এই অংশটুকুর মান হচ্ছে আমাদের, এই অংশটুকুর মান হচ্ছে আমাদের মাইনাস ডিজেড। লিখে ফেললাম। তাহলে আমরা এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন কি জানি, এ টু দি পাওয়ার এক্স সি, তাহলে এ টু দি পাওয়ার জে টু ইন্টিগ্রেশন হবে প্লাস সি। তাহলে এখন এর মান বসাই দিলে এ টু দি পাওয়ার রুট ওভার, সরি, এর উপর কজ এ টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স প্লাস সি, এটাই উত্তর হবে। ঠিক আছে, এটাই উত্তর হবে। এটা খ নম্বর অপশনটাতে উত্তর আছে, অর্থাৎ কজ ইনভার্স এক্স কে তুমি জেড ধরে নিলেই হয়ে যাবে। 44 নম্বর প্রশ্নটাও ওই আমাদের কনিক, অথবা কনিক না তো, এটা আমাদের ইন্টিগ্রেশন থেকে আসছে, কিন্তু এটা খুব সহজে তোমরা বের করে ফেলতে পারবা। দেখো, এর সাথে আমরা অনেকগুলো শর্টকাট শিখে নিব। আমাদের দেওয়া আছে এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 সমান 1। এই পরাবৃত্তটির আমাদের, এই পরাবৃত্তটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত বর্গ একক। আমরা এটা কি দুঃখিত দুঃখিত, আমি বারবার ভুল বলতেছিলাম। এটা উপবৃত্ত, এই উপবৃত্তটির ক্ষেত্রফল জানতে চাইছে আমাদের। উপবৃত্ত ক্ষেত্রফল নির্ণয় করার শর্টকাট সূত্র হচ্ছে পাই এ বি। তাহলে পাই গুণন এ, এ কত দেওয়া আছে এখানে, 3 দেওয়া আছে, তাই 3টা হচ্ছে আমাদের এ স্কোয়ার, তাহলে এ মান হচ্ছে √3, আর বির মান হচ্ছে আমাদের 2 হবে, কারণ 2 এর উপর স্কোয়ার করলে তো 4 হয়। তাহলে এটা সমান হবে হচ্ছে 2√3 পাই। এটা আমাদের পাই, পাই এ বি সূত্র। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রে হচ্ছে সার্কেল, বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তার এগুলো আমরা এই দুটা মুখস্থ করে রাখবো। পরাবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাছাড়া আরো কিছু শর্টকাট আছে, সেগুলো তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা দশম অধ্যায় খুললেই, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল অধ্যায়টা খুললে এগুলো পেয়ে যাবে। যদি সেক থিটা সমান -2 হয়, এবং এই থিটার মানটা বের করতে বলছে, থিটা এর মান কত। এখন বলে দিছে এই থিটার মানটা অবশ্যই, দুঃখিত, এই থিটার মানটা অবশ্যই মানে দ্বিতীয় চতুর্ভাগ এবং এই চতুর্ভাগের ভিতর থাকতে হবে, এই চতুর্ভাগে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ভিতর থাকতে হবে। পাই বাই 2 থেকে বড় এবং পায়ের চাইতে ছোট হতে হবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ভিতর থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় চতুর্ভাগে কোন অ্যাঙ্গেলটা আছে, -2 পাই বাই 3, এটা তো আমাদের দ্বিতীয় চতুর্ভাগে নাই, এটা তো আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে, তাই না? আবার হচ্ছে 2 পাই বাই 3, এইটাই একমাত্র দ্বিতীয় চতুর্ভাগে আছে, যেটা খ নাম্বার 2 পাই বাই 3, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে। আর গ নাম্বার হচ্ছে -পাই, -পাই তো এইখানে, তারপর হচ্ছে পাই তো এইখানে, তাহলে এই দুটো উত্তর হবে না, ক নাম্বার উত্তর হবে না, শুধুমাত্র খ নাম্বার উত্তর হওয়ার সম্ভাবনা আছে, আর এটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের নির্ণয় করার প্রয়োজন নাই, আমরা জাস্ট থিটার মানটা বের করে ফেলবো। কজ ইনভার্স, দেখো কি বলছে, কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর সর্বোচ্চ মান কত। দেখো, কজ স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স এর সর্বোচ্চ মান আমরা বের করতে পারবো, কিন্তু এটা আমাদের সূত্র আছে, কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা একটা সূত্র। এটা সমান আমরা জানি হচ্ছে কজ 2x। এটা সমান ধরো আমরা ওয়াই ধরলাম আর কি। তাহলে আমরা সর্বোচ্চ মান বের করার সময় আমরা ওয়াই 1 আগে বের করে নেই। তাহলে ওয়াই 1 সমান -2 sin 2x হবে, তাই না? কজ 2x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, -2 sin 2x। এখন ওয়াই 1 সমান 0 ধরে আমাদের x এর মান বের করতে হয়, তাই না? তাহলে ওয়াই 1 সমান 0 ধরলে পারে sin 2x সমান আমাদের 0 হয়। তার মানে x এর মান, সাইন কত ডিগ্রি মান 0, তার মানে x এর মান 0 হবে। ঠিক আছে, x এর মান আমাদের 0 হবে। এখন এটা আমরা এইখানে বসায় দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে আমাদের y বসায় দেওয়ার পর, x এর মান y বসায় দেওয়ার পর আমরা বুঝতে পারবো সর্বোচ্চ মান কত। তাহলে cos 2 into 0 অর্থাৎ cos 0, cos 0 মান কত, cos 0 মান 1, 1 হবে। ঠিক আছে, এইভাবে আমরা সর্বোচ্চ মান বের করতে পারবো। সর্বনিম্ন মানটাও এটাই হবে, কারণ x এর মানই একটা এখানে। ঠিক আছে, 46 করলাম। 47 নম্বর প্রশ্নটা হুবহু হুবহু 18-19 সেশনে আসছে বাকৃবি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে এই 47 নম্বরটা প্রশ্নটা আসছে। এটা অনেকে বিভিন্ন সূত্র মুখস্থ করবে বা ভয় পাবে। এটা কোনো ভয় পাওয়ার কারণে 4 বার ডিফারেন্সিয়েশন করে ফেলবা। তাহলে আমাদের কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে আমাদের x কিউব ln x। ঠিক আছে? x কিউব ln x। আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করি। তাহলে x কিউব ইনটু 1 বাই x প্লাস u v সূত্র, এটা u, এটা আমাদের v। তাহলে x কিউব ইনটু 1 বাই x, তারপর ln x ইনটু 3x স্কয়ার। ঠিক আছে? তারপর আমরা y2 বের করব। y2 সমান আমরা y2 সমান কি জানি? এটা আমাদের কাটা দিলে x স্কয়ার। তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x প্লাস এখানে আমাদের এটা u, এটা v। তাহলে ln x ইন্টু 6x, 6x হবে প্লাস 3x স্কোয়ার ইন্টু 1/x হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি হয়? y2 সমান আমরা কি পেলাম? 2x, সরি 2x না তো, এখানে x কাটা গেল, তাহলে x থাকলো, তাহলে 2x এবং 3x সমান 5x হবে। তাহলে 5x প্লাস 6x ইন্টু লন x। ঠিক আছে? এখন y3 বের করব। y3 সমান কি? এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের 5 প্লাস, এখন এটা আমাদের u, এটা আমাদের v। তাহলে 6x ইন্টু 1/x প্লাস লন x ইন্টু 6 হবে, কারণ 6x কে ডিফারেন্সিয়েশন করলে লন x ইন্টু 6 হবে। তাহলে আমাদের এটা আমাদের হবে, এখানে x কাটা গেল, তাহলে 11 থাকলো। 11 প্লাস লন x ইন্টু 6। তাহলে এখন আমরা y4 বের করব। y4 বের করলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। 0 প্লাস এখানে তো আমাদের 6 ইন্টু, এখানে কিন্তু ইউভি ধরা লাগবে না, 6 তো ধ্রুব সংখ্যা, তাহলে 6 ইন্টু 1/x, অর্থাৎ এটা আমাদের সূত্র হবে 6/x। ঠিক আছে? এটা আমাদের মান হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। 48 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 48 নম্বর প্রশ্নটা কি বলছে? 48 নম্বর প্রশ্নটা তোমরা একটু এল হপিটাল রুলটা বসাও তো দেখি। আমি একটু পানিটা খেয়ে নেই, তোমরা একটু এল হপিটাল রুলটা বসাও দেখি পারো কিনা। বের করে কমেন্ট বক্সে জানাই দিও উত্তরটা পারছো কিনা। বললাম, বাস। দেখো দেখি কতটুকু করতে পারছো। দেখো লিমিট এখানে কি দেওয়া আছে আমাদের? 48 নম্বর বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 2x। দেখো এখানে এক্স এর মান বসায় দেখো যে 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে। তোমরা একবার বসায় দেখার দরকার নাই। সেক্ষেত্রে তোমরা কি করবা? লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করবা। এল হপিটাল রুল বলে এটাকে। তাহলে এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে কি হয়? 1। আর 2x মাইনাস 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2 মাইনাস 0 হয়, তাই না? তাহলে 1/2 উত্তর হয়ে যাবে। 1/2 আছে না এখানে? আর যদি এখানে কোনো এক্স থাকতো তাহলে এক্স এর এক্স থাকবে না, যদি থাকতো মানটা বসাই দিলে হয়ে যেত। ঠিক আছে? তাহলে 1/2 উত্তর হয়ে গেছে। 49 নম্বরটা আসলে আমার মানে কোনো কিছু করার নাই, এখানে আমি কোনো কিছু দেখাতে পারবো না, কারণ এটা দেখাতে গেলে অনেক বিশাল হয়ে যাবে। তাই মানে এটা দেখাবো না, তোমরা এটা সুন্দরভাবে মুখস্থ করে নেওয়া। ওয়াই সমান লন এক্স, এটার ওয়াই এন মানে এন তম ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে খ নাম্বারটা, -1 টু দি পাওয়ার n-1 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n। এটা মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নাই এখানে আমার। 50 নম্বর প্রশ্নটা। 50 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y সমান 0। এটা দেওয়া আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সাধারণ আকারে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস 4x, আমরা উভয় পক্ষকে 4 দ্বারা যোগ করলাম, তাহলে 4 মাইনাস 2y, এটা তো লেখা যায়, তাই না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার সমান 4 কমন নিলাম, তাহলে 4 কমন নিলে 4 ইন্টু তারপর এখানে আমাদের 1 মাইনাস 1/2 ওয়াই থাকে, তাই না? 4 কমন নিলে আর কি। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়াই সমান আমাদের 0। ঠিক আছে? এক্স ওয়াই আমাদের 0 হয়, তাহলে এক্স প্লাস 2 সমান আমাদের 0। তাহলে এক্স এর মান কত হয়? -2। দেখো আর কোনোটাই কিন্তু এটা মান নাই, -2 এক্স এর মান। তাহলে এটা খ নাম্বার অপশনটা উত্তর হয়ে যাবে। তবুও তুমি যদি বের করতে চাও তাহলে ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে 1 মাইনাস 1/2 সমান 0। তাহলে এখান থেকে ওয়াই এর মান আমাদের 2 বের হবে। ঠিক আছে? লসাগু করলে আমাদের 2 বের হয়ে যাবে ওয়াই এর মান। এটাই পারবা আর কি। 50। 51 নম্বর প্রশ্নটা কি বলছে? 51 নম্বর প্রশ্নটা বলছে
যে স্রোতের বেগে √2 গুণ বেগে একজন সাঁতারু স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হতে পারবে। দেখো, আমাদের এখানে আমরা কি কোন ভাবে পড়ছি, পি কিউ আর, ঠিক আছে। পি হচ্ছে গিয়ে স্রোতের বেগ, পি হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর ভি হচ্ছে কিউ হচ্ছে আমাদের সাঁতারুর বেগ, আর হচ্ছে আর হচ্ছে আমাদের লব্ধি বেগ। তাহলে আমরা বলছি স্রোতের বেগের √2 গুণন স্রোতের বেগটা কত আমাদের পি, তাহলে হচ্ছে সাঁতারু কাটতেছে, তাহলে কি সমান কি √2 পি লেখা যায়, ঠিক আছে। কিউ সমান √2 পি। এখন বলছে যে সাঁতারে দিলে কত হবে। এটা কোনো কিছু দেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। মনে করো এটা এইভাবে খুব সহজে করবা, যে সাঁতারু ওয়ান বেগে সাঁতার কাটতেছে, তাহলে স্রোতের বেগ হচ্ছে √2 গুণন √2 ইন্টু ওয়ান, অর্থাৎ √2 গুণন হচ্ছে সাঁতারু সাঁতার কাটতেছে। তাহলে আহ, নদীটি লম্বালম্বি পাড়ি দিতে গেলে আমরা কি জানি, ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা সমান 0। তাহলে পানি হতে গেলে কত কোণে রওনা দিতে হবে, আলফা, আলফা সমান কি, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান কত, ইউ এর মানটা হচ্ছে আমাদের এই যে এইটা, অর্থাৎ আমাদের হচ্ছে সাঁতারুর বেগ, স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ ইউ, আর সাঁতারুর বেগ হচ্ছে আমাদের √2, ঠিক আছে। এখানে ওই যে অনেকে পি ব্যবহার করে, কিউ ব্যবহার করে, পি ডিভাইডেড বাই √2 পি, 300 যত কাটাই যায়, এগুলো ব্যবহার করার প্রয়োজন নাই। আমি কিন্তু এই যতগুলো প্রশ্ন সমাধান করাইছি এই সবগুলো এটাই আমি শিখাইছি, যে এগুলো লিখার সময় নষ্ট। তাহলে কজ কত ডিগ্রি মান, -1/√2, কজ 135 ডিগ্রি মান -1/2, ঠিক আছে। এটা তোমাদের জানা লাগবে। তার মানে কি, 90, কজ 45 এর মান হচ্ছে 1/2, ঠিক আছে। কন 45 এর মান 1/2। হ্যাঁ, এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের মাইনাস আছে, তার মানে কি 90 এর সাথে যোগ করে দিব, তাহলে আমাদের 135 হয়ে যায়। 135 ডিগ্রি মান 1/2, 1/2, -1/2। এরপর একটা প্রশ্ন আছে, 52 নম্বর প্রশ্নটা আল্লাহ জানে ভাই। আমি সত্যি কথা, আমিও একজন ছাত্র, আমিও সবকিছু পারি না। তবে এই প্রশ্নটা কিভাবে অ্যান্সারটা বের হবে আমি নিজেও খুঁজে পাই নাই। ভালোই চেষ্টা করেছি, বিভিন্ন মাধ্যম দেখে নেই, হয়তো বিভিন্ন মাধ্যম দেখলে বের করতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করেছি নিজে নিজে, আমি পারি নাই। তো তোমরা যদি কোনো জায়গায় পারো তাহলে আমাকে একটু জানাইও, তাহলে আমি একটু শিখে নিবো তোমাদের থেকে। আমার শিখতে লজ্জা লাগে না ভাই, আমার শিখতে ভালোই লাগে। আমি পারি না, না স্বাভাবিক, আমি পারবো না এটাই স্বাভাবিক। সব পারলে তো আমি পিএইচডি করে ফেলতাম, আমি তো বিজ্ঞানী হয়ে যেতাম, বা আমি ভালো ভালো টপ করতাম, আমি তো এত টপ করি নাই। ঠিক আছে, এগুলো আলাদা কথা। তো ওই প্রশ্নটা আমি পারি না। 52 নম্বর প্রশ্নটা এই যে একটু দেখে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা তোমরা যদি কোথাও পেয়ে থাকো, অ্যান্সার করতে পারো, তাহলে তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমাকে একটু শিখিয়ে দিও। 53 নম্বর প্রশ্নটা বলছে, একটি বস্তু টি সেকেন্ড সময়ে 63টি মাইনাস, এখানে কি বলছে, 63টি মাইনাস 60 স্কোয়ার মাইনাস টি কিউব দূরত্ব অতিক্রম করে কত সময় পরে বস্তুটি থেমে যাবে। কত সময় পর বস্তুটি থেমে যাবে মানে কি, বেগ শূন্য হয়ে যাবে, এই কথাটা বোঝাইছে না। কোন একটা বস্তু থেমে যাওয়া মানে এর বেগ শূন্য হওয়া। তাহলে এটা সমান আমাদের কি বলছে, এত দূরত্ব অতিক্রম করে, মানে এস সমান এটা। এখন আমরা কি জানি কত সময় পর বস্তুটি থেমে যাবে, তাহলে আমরা বি বের করি। ডিএস বাই টি সমান আমরা জানি হচ্ছে ভি। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে 63 মাইনাস 12 টি মাইনাস 3 টি স্কোয়ার, ঠিক আছে। এখন বলছে এই ভি সমান 0, কারণ কি, এই যে একটু আগে এখানটা পেরেছি বেগ শূন্য হয়ে যাবে। তাহলে আমরা 3 টি স্কোয়ার মাইনাস 3 টি স্কোয়ার প্লাস 12 টি মাইনাস 60 টি, অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে নিলাম। এখানে আমরা 3 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের হয় হচ্ছে টি স্কোয়ার প্লাস 4 টি -21 সমান 0। দেখো, এটাকে আমরা এখন মিডল টার্ম করে দিব। তাহলে আমাদের টি স্কোয়ার প্লাস 3 × 7 = 21, তাহলে 3 × 7 = 21, তাহলে 70 মাইনাস 3টি -21 সমান, অর্থাৎ এখানে টি এর মান হবে হচ্ছে আমাদের -7 এবং 3। তাহলে আমাদের অপশনে উত্তর আছে, সময় তো ঋণাত্মক হতে পারে না, তাহলে 3 সেকেন্ড উত্তর হবে। তাহলে উত্তরে অপশনে খ নাম্বার 3 সেকেন্ড দেওয়া আছে, তাই ওটাই উত্তর হবে। এরপর কি দেওয়া আছে আমাদের,
বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমরা কি জানি চাপ এবং বৃত্তের কেন্দ্রের মধ্যে সম্পর্ক হচ্ছে এস সমান আর থিটা। এই থিটাটা কিন্তু আমাদের রেডিয়ানে, ঠিক আছে? থিটাটা কিন্তু রেডিয়ানে। তাহলে এস সমান আর থিটা, তাহলে এস হচ্ছে আমাদের বৃত্তের চাপ, আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে কার এদের ব্যাসার্ধ এবং কতটুকু চাপ খণ্ডন করছে, ঠিক আছে? তাহলে এখন বলছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তার মানে এস এবং এস সমান আর হবে, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ এবং চাপ সমান এস সমান আর হবে। তাহলে এস সমান এস থিটা, তাহলে থিটা সি সমান হচ্ছে 1 হয়। তাহলে আমাদের বলছে যে ওই বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে। আমরা এটা যদি আমরা এটা তো আমাদের এক রেডিয়ান হয়ে গেল, তাই না? 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। এখন 1 রেডিয়ান সমান কি জানি? 180 ডিভাইডেড বাই পাই, তাই না? 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে এটা আমাদের উত্তর হবে 57 দশমিক সামথিং কিছু একটা হবে। মানে এই যে 5.573, এটা তো হবেই না। এটাকে ভাগ করলে কখনো 5.573 হয়? এটা হবে না। 5.73 এটাও হবে না। ঘর নাম্বারটা আছে 573 ডিগ্রি, এটা তো আরো আগে হবে না। এত লাইনেই নাই। তাহলে গ নাম্বার উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এস সমান আর থিটা। এখানে এই থিটাটা হচ্ছে গিয়ে, আমাদের রেডিয়ানে কোণ দেওয়া আছে, তাহলে রেডিয়ান থেকে আমাদের ডিগ্রিতে নিতে হলে আমাদের পাই বাই 180 ডিভাইডেড বাই পাই পাই করতে হবে, দ্বারা গুণ করতে হবে। একটি বহুভুজের একটি বহুভুজের একটি কোণের পরিমাণ 170 ডিগ্রি। বহুভুজটির বাহুর সংখ্যা কত? দেখো, এই ধরো একটা বহুভুজ, মনে করো যে কি, যেরকম একটা আছে আর কি, বহুভুজ আছে, যেরকমই থাকুক একটা বহুভুজ মানে অনেকগুলো বাহু আছে। এটা এখানে তো 5টা আঁকানো হয়ে গেল, তো অনেকগুলো বাহু আছে, কিছু করার নাই। এরকম একটা বাহু আছে, যে বাহুর একটা কোণ হচ্ছে কার, মানে এই যে প্রত্যেকটা কোণ হচ্ছে কার 170 ডিগ্রি, এই যে প্রত্যেকটা কোণ হচ্ছে 170 ডিগ্রি। এখন বলছে এইরকম কয়টা বাহু থাকবে, এই বাহু কয়টা থাকবে যদি প্রত্যেকটা কোণের মান 170 হয়, ঠিক আছে? তাহলে আমরা বের করি, এটা সূত্র হচ্ছে আমাদের এন থিটা সমান টু এন মাইনাস 2n-4, সরি, এন থিটা সমান 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এটা তোমরা মুখস্থ করে নাও, মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আমরাও মুখস্থ করছি, তোমাদেরও মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমাদের বহুভুজের সূত্র, বাহু এবং কোণের মধ্যে সূত্র। তাহলে এন তো আমরা বের করবো, কতগুলা বাহু আছে, এন সংখ্যক বাহু ইন্টু থিটা, থিটার মান কত দেওয়া আছে 170, সমান 2n-4 ইন্টু 90। আরে গুণ করে দিলাম না কেন? 170n সমান কত, 90 দুগুণে 180, 180n মাইনাস 4 নং 36, 336। তাহলে আমরা 180, 180n মাইনাস 170n সমান 360 লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ 10n সমান 360। তাহলে এন সমান আমাদের কয়টা হবে? 36। অর্থাৎ এরকম এখানে যেরকম 5টা বাহু আছে, এরকম একটা ক্ষেত্র বানাবো, এখানে দেখা যাবে যে এখানে 36টা বাহু থেকে যাবে, ঠিক আছে? এখানে তো 5টা হয়ে যাচ্ছে বারবার। তো 36টা বাহু এতগুলা সম্ভব না আমার পক্ষে বানানো। তো 36টা বাহু, এই প্রত্যেকটা বাহুর মধ্যবর্তী মানে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 170 ডিগ্রি, এই আর কি বলা হয়েছে। আমাদের ম্যাথ অংশটা শেষ হয়ে গেল। এবার আমরা রসায়ন অংশে চলে আসবো। রসায়ন অংশে ক্যালকুলেশনও আছে, আবার কনসেপ্টও আছে, মুখস্থ বিদ্যাও আছে। তো তবে তোমরা একটু খেয়াল করো, সবগুলো প্রশ্ন আমি দেখা দিব। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অক্সিজেন অণু থাকে? প্রথমে খেয়াল করো, একটা সম্পর্ক দেখো, এন মোল সংখ্যা, এন সমান ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর সমান এস ভি, ঘনমাত্রা গুণন লিটারে আয়তন, ঠিক আছে? তারপর হচ্ছে কার পিভি বাই আর টি। একটা বিশাল সম্পর্কে, এটা মুখস্থ করে রাখবা, তাহলে সব ধরনের সূত্র বের করে সূত্রে বসায় অঙ্ক করে ফেলতে পারবা। তারপর এটা দেওয়া আছে এক্স বাই এন এ, এক্স হচ্ছে অণুর সংখ্যা, ডিভাইডেড বাই এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমাদের কি দেওয়া আছে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অক্সিজেন পরমাণু আছে? তার মানে এই যে এইটা আর এইটা আমাদের ব্যবহার করা লাগবে, ঠিক আছে? তাহলে 16 গ্রাম, আণবিক ভর কত? অক্সিজেন 32 সমান এক্স, আমাদের অণুর সংখ্যা এক্স ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এতটি অণু আছে, ঠিক আছে? তাহলে এক্স সমান কত? এক্স সমান, এটা আমরা একটু ভাগ করে দেই, 2 হয়। তাহলে আমাদের 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2, এটা ভাগ করলে আমাদের কত হয়? 3.011 হয়। অর্থাৎ 3.011 ইন্টু 10⁻23 টি অক্সিজেন অণু আছে, ঠিক আছে? 23টি অক্সিজেন অণু আছে। তাহলে এটা আমাদের
ইজি ক্যালকুলেশন মানে এই বিশাল এই সম্পর্কটা মুখস্থ। দেখো আমি কিন্তু একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্নের সমাধান কিভাবে করতে পারবা দ্রুত সেগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই সূত্রটা মুখস্থ করলে এই রিলেটেড সবগুলো প্রশ্নের সমাধান তুমি ইজিলি করতে পারবা। কোন গ্যাসকে নীরব ঘাতক বলা হয়? কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। এটা হচ্ছে কি আমাদের মানে পরিবেশে খুবই ক্ষতি করে, এটা নীরব ঘাতক, মানুষকে মানে পরিবেশটাকে একদম ধ্বংস করে ফেলতে পারবে এই কার্বন মনোক্সাইড। আর শ্বাসকষ্টের জন্য দায়ী হচ্ছে সালফার ডাই অক্সাইড, এবং সালফার ডাই অক্সাইড শ্বাসকষ্টের জন্য দায়ী। এবং একটু সবগুলো পড়ে নাও। কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক, নীরব ঘাতক বানানো পারি না, আল্লাহ কি শিখলাম এই দুনিয়ায়। নীরব ঘাতক। তারপর হচ্ছে আমাদের সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এরা এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, এরা হচ্ছে আমাদের শ্বাসকষ্টের সমস্যা করে, শ্বাসকষ্ট তৈরি করে ফেলে। সে শ্বাসকষ্টের রোগী যারা আছে তাদের জন্য ভয়াবহ অবস্থা তৈরি করে ফেলে এরা। আবার এই সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এরা আবার ফের এসিড বৃষ্টি তৈরি করে, এসিড বৃষ্টি তৈরি করে, এসিড বৃষ্টি তৈরি করে, এসিড বৃষ্টি, এসিড বৃষ্টি তৈরি করে। আর এই অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া তো একটা ক্ষার, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কি ধরনের সমাণু? বলো তো দেখি, ডাইমিথাইল ইথার এবং ইথানল কি ধরনের সমাণু? প্রথমে আগে ডাইমিথাইল ইথারের ইয়াটা লেখো, সংকেতটা লেখো। ডাইমিথাইল ইথার মানে ডাইমিথাইল, তার মানে দুইটা মিথাইল আছে, মিথাইল মূলক আছে। ইথার মানে একটা অক্সিজেন থাকবে এদের বন্ধনে। এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার। এখন এখান থেকে ইথানল তৈরি করতে হবে। ইথানলের সংকেত কি জানি? CH3। এখন এইখানে এই CH3 লিখলাম, এই CH3 থেকে একটা CH2 চলে আসবে, তাহলে এখানে কি থাকলো? একটা এই হাইড্রোজেন কিন্তু রয়ে গেল। এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে আহ বন্ধন গঠন করবে, OH গঠন করবে, ঠিক আছে? ইথানল অর্থাৎ বোঝানো এখানে এটা ঠিকভাবে বুঝতে পারছে। তারপরে এই CH3 থেকে একটা CH2 চলে আসবো, একে বের করে দিছে। আর এই যে এই অক্সিজেন একটা নতুন বয়ফ্রেন্ড যোগাইছে, OH, ঠিক আছে? এটা তাহলে কি আমাদের কার্যকরী মূলক সমান তৈরি হইলো না? নতুন প্রথমে আমাদের ইথার এটা ছিল, তারপর হচ্ছে অক্সিজেন কার্যকরী মূলক ছিল, ইথার অক্সিজেন কার্যকরী মূলক ছিল। আর এখন আমাদের হচ্ছে OH কার্যকরী মূলক চলে আসলো, অ্যালকোহলীয় মূলক চলে আসলো। তাহলে আমাদের সমানুটা কি ধরনের সমানু হয়ে গেল? কার্যকরী মূলক। দেখো একদম প্রমাণ সহ দেখা দিলাম হাতে নাতে। কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? এটা একদম সহজ, মানে কিভাবে এই ধরনের অক্সিজেন আর হাইড্রোজেন যেগুলোতে আছে সেগুলো কিভাবে সহজে সমাধান বের করবা? এই যে এখানে কত আহ অক্সিজেন আছে 4টা, তাহলে কত? 4 × 2 = 8। অক্সিজেনের কত? 2 না, -2, তাহলে কিন্তু তুমি মাইনাস নিবে না। 4 × 2 = 8। আর হাইড্রোজেন আছে কয়টা? একটা, তাহলে 4 × 2 = 8 -1, তাহলে কত? 7। এটা আমাদের তারপর হচ্ছে HCl O3, তাহলে এটার আমাদের জারণ সংখ্যা কত? 3 × 2 = কত? 6, মাইনাস হাইড্রোজেন আছে একটা, তাহলে এখানে কত হয়? 5। তারপর আমাদের HClO2, তাহলে এখানে আমাদের জারণ সংখ্যা আছে, অক্সিজেন আছে দুটা, তার মানে 2 × 2 = 4, মাইনাস হাইড্রোজেন একটা, তাহলে হাইড্রোজেন একটা বিয়োগ করলে আমাদের 3 হয়। অর্থাৎ 7, 5, 3, এটাতে আমাদের 1 হবে, ক নম্বরে 1 হবে। তাহলে সর্বোচ্চ ক্লোরিনের জারণ সংখ্যা কোনটাতে? এটাতে আমাদের হচ্ছে HCl4, HClO4, এটাতে আমাদের সর্বোচ্চ ক্লোরিনের জারণ সংখ্যা বিদ্যমান, ঠিক আছে? দেখি তো ভিডিওটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। এর আগে একদিন ভিডিও শুট করছি, করে পুরো ভিডিও শুট করা শেষ, শেষ পর্যন্ত আমি দেখি যে আমার ভিডিও শুট হয় নাই, আমি মানে যে অন ক্যামেরা অনই করি নাই। পরে মনে করো যে বুঝতেই তো পারতেছো কি একটা অবস্থা। পুরা 1.5 ঘন্টা একটা ভিডিও শুট করছিলাম। নিচের কোন লবণে জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিত সবচেয়ে বেশি? আচ্ছা দেখো তো এখানে এখানে হচ্ছে সিলভার কিন্তু আমাদের সাধারণ যৌগ, সাধারণ মৌল দেওয়া আছে, কারণ প্রত্যেকটাতে সিলভার আছে। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? ফ্লোরিন, তারপর দেওয়া আছে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এখন এরা কি একই গ্রুপের মৌল না? একই গ্রুপের মৌল না? এখন আমরা কি জানি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে সমযোজী ধর্ম হ্রাস পায়, সমযোজী, এগুলো একটু বুঝে নাও, সমযোজী ধর্ম হ্রাস পায়, ঠিক আছে? সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে সমযোজী ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। বৃদ্ধি বানানটা ভুলে গেছি। বৃদ্ধি মনে করো, বৃদ্ধি পায়। এখন বলছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা বেশি। এখন তুমি একটু মনে রাখো, যার সমযোজী ধর্ম বেশি হলে পরিবাহিতা কম, পরিবাহিতা কম।
তাহলে খেয়াল করো, এখানে সমযোজী ধর্ম বেশি হলে পরিবাহিতা কম, কিন্তু আমাদের চাইছি পরিবাহিতা সবচেয়ে বেশি, তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। তার মানে কি, যার সমযোজী ধর্ম কম তার পরিবাহিতা সবচেয়ে বেশি, তাহলে সমযোজী ধর্ম কম কার, ফ্লোরিনের। তাহলে আমাদের সিলভার ফ্লোরাইড এর হচ্ছে তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পারছো। কোন তরঙ্গ দৈর্ঘ্যের, খেয়াল করো, কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে? কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে? এটা মুখস্থ ভাই, আমার কিছু করার নাই। 240 থেকে 280, এটা আমাদের হচ্ছে ন্যানোমিটার। এই ধরনের ইউভি রশ্মিটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। যেমন ওই যে তোমাদের অস্ত্রোপচার বলতে ওই যে চিকিৎসা বিজ্ঞানে যে অপারেশন গুলো হয়, সেগুলো তো হচ্ছে গিয়ে অস্ত্রগুলো আবার পরিশোধন করা হয়। পরিশোধন করে কিনা জানি না, মানে সেগুলো জীবাণুমুক্ত করার ক্ষেত্রে এই ব্যবহার করা হয়। ইউভি রশ্মির এই 240 থেকে 260, 240 থেকে কত, হ্যাঁ 280 ন্যানোমিটার। সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 157 পিএম। এটা আবার ফের এই ধরনের যে কটা আছে, যে কটা মৌল আছে সবগুলো পড়ে নিবা। সোডিয়াম হচ্ছে 157 পিএম পাইলাম, 157 পিএম। আর সালফারেরটা আসছিল দেখলাম, এটা সম্ভবত 18-19 অথবা 21-22 আসছিল, মানে আসছিল কোনো একটা ইয়াতে আসছিল, কৃষিতেই কোনো একটাতে আসছিল, কোনো একটা সালে আসছিল। সালফারে হচ্ছে 104 104 পিএম। ঠিক আছে, মানে মুখস্থ করে নিবা, যে বই দেখে একটু খুঁজে বের করে নিবা, যেগুলো বেশি কমন সেগুলো একটু মুখস্থ করে নিবা। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। কোন রাসায়নিক বিক্রিয়ায় কোনটি রাসায়নিক বিক্রিয়া অটো প্রভাবক হিসেবে কাজ করে? এটা তো জানা কথা, এটা আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে পড়েছি, রাসায়নিক বিক্রিয়া ও সাম্যাবস্থা অধ্যায়ে পড়েছি। KMnO4 এটা আমাদের স্বপ্রভাবক, অটো প্রভাবক বা স্বপ্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে। আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেন পরিসীমা কত? আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেন পরিসীমা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, মানে প্রত্যেক লিটারে 4 থেকে 8 মিলিগ্রাম থাকবে, এর বেশি থাকতে পারবে না। এটা হচ্ছে আদর্শ পানিতে অক্সিজেনের পরিসীমা, এটাই থাকে আর কি নর্মালি। দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? দেখো আমরা যে নর্মালিটি এবং মোলারিটি যে সংজ্ঞা পড়েছি, সংজ্ঞার প্রথমেই লিখতাম যে নির্দিষ্ট তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রা মানে হচ্ছে কি, এরা তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে একটা নির্দিষ্ট স্থির তাপমাত্রা লাগবে। কিন্তু মোলালিটি এমন একটা অবস্থা যেখানে আমাদের কোনো, সংজ্ঞার শুরুতে লেখা লাগে না যে নির্দিষ্ট তাপমাত্রা, সেখানে আমরা লিখি যে কোনো তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার কোনো সমস্যা নেই, যা হোক ইচ্ছা হোক, সেটা বরফ হোক আর পানি হোক, যাই হোক, মানে 100 ডিগ্রি হোক আর 500 ডিগ্রি হোক, এখানে কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে গিয়ে নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে নর্মালিটি এবং মোলারিটির ক্ষেত্রে। আর যে কোনো তাপমাত্রা, অর্থাৎ কোনো তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, হচ্ছে আমাদের মোলালিটি। খ নাম্বারটা উত্তর হবে। কোন দ্রবণে সামান্য অ্যাসিড কোন দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষারের দ্রবণ যোগ করার পরও দ্রবণের পিএইচ মাত্রা অপরিবর্তিত থাকে? এটা তো তোমরা সবাই জানো, বাফার দ্রবণের অ্যাসিডের পরিবর্তন হয় না, মানে অ্যাসিড বা ক্ষারীয় মানে পিএইচ পরিবর্তন হয় না, একটু অ্যাসিড মিশালে বা একটু ক্ষার মিশালে এটা ওই আগের অবস্থায় থেকে যায়। কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। অর্থাৎ যেগুলো অ্যাসিড সবগুলোই তো এখানে অ্যাসিড প্রায়। অ্যালকোহল হতে এক ধরনের অ্যালকোহল কি অ্যাসিড? না, না, জানি না। না, না, অ্যালকোহল অ্যাসিড না। এরা আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে, আমার সঠিকভাবে মনে পড়তেছে না অ্যালকোহল অ্যাসিড না খান। তবে ইথানিক অ্যাসিড এরা তো অ্যাসিড। এদের স্ফুটনাঙ্ক একটু বেশি হয়। আর এর ইথানিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক মনে রাখো 178.22 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মনে রাখো, 178.22 ডিগ্রি সেলসিয়াস। দেখো ভাই, আমি যেটা পারি না সেটা কিন্তু আমি স্পষ্টভাবেই স্বীকার করি যে ভাই আমি এটা পারতেছি না, তোমরা দেখে নিও। কারণ এটা স্বাভাবিক, আমি সব পারবো না, এটাই স্বাভাবিক। এটা তোমরা যদি ভুল হিসেবে ধরে নাও তাহলে কিন্তু হবে না ভাই। আর ধরলেও আমার কিছু করার নাই, কারণ আমি পারি না, এর চেয়ে বেশি কিছু আছে। কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে রূপান্তর হয়? কোন এনজাইম দিয়ে? এটা হচ্ছে জাইমেজ এনজাইমের কারণে গ্লুকোজটা এনজাইমটা আমাদের গ্লুকোজে পরিণত হয়। মানে বিভিন্ন ধরনের আমাদের কোষের ফাঁকে ফাঁকে এবং রক্তনালিকার ফাঁকে ফাঁকে আমাদের বিভিন্ন ধরনের এনজাইম থাকে। সেগুলো আমাদের মানে যে নিঃসৃত হয়, ব্রেন থেকে নিঃসৃত হয়, তারপর হাড় থেকে এনজাইম নিঃসৃত হয়। এরা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অবস্থান করে। তো এরা আবার ফের যখন গ্লুকোজে পরিণত হয় তখন গ্লুকোজ, মানে এই এনজাইম গুলো আমাদের মানে গ্লুকোজটাকে ভেঙে ইথানলে পরিণত করে, বুঝতে পারছো? এই এনজাইম হচ্ছে আমাদের জাইমেজ এনজাইম। এখানে বিক্রিয়াটা কি হয়, গ্লুকোজের
ইয়া কি সংখ্যাটা কি C6H12O6, ঠিক আছে। এটা আমাদের ইথানলে পরিণত হয়। এটা হচ্ছে CH3 সি CH2OH, ইথানল CH3CH2OH। এখানে আমাদের কোন এনজাইম কাজ করে? এটা হচ্ছে আমাদের জাইমেজ এনজাইম, ঠিক আছে। ইউরিয়াজ এনজাইম হচ্ছে ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো মুখস্থ রাখতে হবে। জাইমেজ এনজাইম আমাদের আহ গ্লুকোজ থেকে ইথানলে পরিণত হতে সহায়তা করে। এখন এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত। আমাদের সেলুলোজের সংকেত কি? C10H, না না, সরি, C5H12O11। সম্ভবত তোমরা একটু সার্চের দিকে নিবা। দেখো আমি যেগুলো বলতেছি তোমরা একটু সার্চের দিকে নাও যে সেলুলোজের সংকেত কি আর সুক্রোজের সংকেতটা এটাই, ঠিক আছে। তাহলে তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিও যে সেলুলোজেরটা একটু দেখে নিও। সেলুলোজ মানে এগুলো আসে আর কি, সেলুলোজের সংকেত এগুলো আসে মাঝে মাঝে। তো সেলুলোজের সংকেতটা একটু মুখস্থ করে নিও। কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm, মানে কোন দ্রবণের আর্সেনিকের ঘনমাত্রা যদি 10 ppm হয়, তবে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক থাকে? আমরা ppm সমান কি জানি? ppm সমান জানি হচ্ছে SM 1000, SM into 1000, এটা আমাদের সূত্র। তাহলে আমাদের কি বলছে? আহ কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান, তার মানে ভর চাইছে ডাব্লু। তাহলে ppm সমান আমরা কি জানি? এস সমান কি জানি? এন সমান কি জানি? SV, সরি, এটা না লিখে আমরা আরেকটা লিখতে পারি। এস সমান কি জানি? W/mv, এটা তো লিখাই যায় W/mv, তাই না? তাহলে আমরা এস সমান লিখে দিলাম W/m, ভি ইন্টু এম ইন্টু 1000। এটা পিপিএম এর সূত্র, এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন অফ পিপিএম। পিপিএম এর সূত্র হচ্ছে SM into 1000। তাহলে এখান থেকে আমাদের এই এম এম কাটা গেল। তাহলে আমাদের এই ভরটা লাগবে। তাহলে ভর সমান ডাব্লু সমান ppm গুণন ভি ভি ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা ppm কত আছে 10, গুণন ভি কত দেওয়া আছে 10 লিটার, ডিভাইডেড বাই 1000। তাহলে কত হলো? এটা হচ্ছে আমাদের 100, এটা 10 দ্বারা ভাগ করলে 10। তাহলে আমাদের 10 গ্রাম থাকলো। এখন অপশন গুলাতে সবগুলা মিলিগ্রাম উত্তর দেওয়া আছে। তাহলে আমরা গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে আমাদের কি করা লাগে? 10 টু আমাদের গ্রাম থেকে, সরি, এটা হচ্ছে আমাদের আরে কি ভুলটা করে ফেলছি, দেখো। এটা হচ্ছে 0.1, 1/10 গ্রাম, 1/10 গ্রাম না, 1/10 গ্রাম। তাহলে যদি 1/10 গ্রামকে যদি আমরা মিলিগ্রামে নিতে চাই, তাহলে আমরা 1/10 কে আমরা 1000 দ্বারা গুণ করে দিব। তাহলে 1000 দ্বারা গুণ করলে 100 গ্রাম, 100 মিলিগ্রাম উত্তর হবে, 100 মিলিগ্রাম উত্তর হবে। এটা তো সহজ, মানে তোমরা পারবা আর কি। দেখো পারবা তো, সবই পারবা, তবুও দেখাচ্ছি। আবার অনেকে আছে যেগুলা মানে একটু কম বুঝো, সবার জন্য চেষ্টা করছি আমি ভিডিও বানানোর জন্য। কোন যৌগটি অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে হচ্ছে টলুইন। টলুইনের সংকেতটা কি? টলুইনের সংকেতটা হচ্ছে আমাদের, কি করলাম, এটা হচ্ছে আমাদের টলুইনের সংকেত, ঠিক আছে। বেনজিনের উপরে মি- একটা মিথাইল মূলক থাকে, এটা আমাদের হচ্ছে টলুইন সংকেত। এইটা একাধারে, মানে এই অ্যালিফেটিক যৌগ হিসেবে কাজ করে, আবার হচ্ছে অ্যারোমেটিক যৌগ হিসেবে কাজ করে। অর্থাৎ এই চর্বিজাত, অ্যালিফেটিক অর্থ হচ্ছে চর্বিজাত, আর অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধি জাত, অ্যারোমেটিক, অ্যারোমা, অ্যারোমা বলে না, অ্যারোমা পারফিউমে বলে না, অ্যারোমা, মানে অ্যারোমেটিক যৌগ হিসেবে কাজ করে। তো অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটা হিসেবে কাজ করে। 69 নম্বর প্রশ্নটা কি বলছে? 69 নম্বর প্রশ্নটা বলছে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রায় কত হয়? এস সমান আমরা কি জানি পার্সেন্টের ক্ষেত্রে? 10x/m, এটা মুখস্থ রাখো, 10x/m। তাহলে 10x, 10 into x কত দেওয়া আছে? 5, অর্থাৎ হচ্ছে x% কথা বলছে। তাহলে x দেওয়া আছে আমাদের 5/m। m কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের m হচ্ছে আমাদের আণবিক ভর 40। তাহলে 10 দ্বারা 40-কে ভাগ করলে 4। তাহলে 5/4 সমান 1.25 মোলার হবে, ঠিক আছে, 1.25 মোলার হবে। এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। 70 নম্বর প্রশ্নটা,
70 নম্বর প্রশ্নটা বলছে 250 মিলি পয়েন্ট ওয়ান 250 মিলি 250 মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। তাহলে এটা কি জানি, ডাব্লিউ সমান ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ সমান কি জানি, এস ভি এম ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এই 1000টা তখনই ব্যবহার করবো যখন আমরা মিলিলিটার ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমাদের আর যদি লিটার ইউজ করি তাহলে এই 1000 ইউজ করার দরকার নাই। তাহলে এস কত দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে 0.1, 0.1, এটাকে আমরা দশমিকটা তুলে দিয়ে নিচে 1/10 লিখি। ঠিক আছে, তাহলে বি কত দেওয়া আছে 250 মিলি 250, এম কত দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40, এগুলো তো মুখস্থ। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, হাইড্রোক্লোরিক এর আণবিক ভর 36.5, এগুলো কিছুটা মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে ইন্টু 1000। ঠিক আছে, এই 250 দ্বারা 1000 কে ভাগ করলে 4 হয়, 4 দ্বারা 40 কে ভাগ করলে কত হয়, সরি 4 দ্বারা 40 কে ভাগ করলে 10 হয়। এই 10 আর 10 কাটা গেলে সবকিছু কাটা যায়, থাকে কি 1 গ্রাম থেকে যায়। এই 1 গ্রাম বেটা আমাদের অপশনে আছে খ নম্বরে, এই বেটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এরপর কি বলছে, পটাশিয়াম ডাইক্রোমেট এর মধ্যে ক্রোমিয়াম যে আছে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। আমি কি বলছিলাম একটু আগে, আমরা একটু আগে শিখে আসছিলাম K2Cr2O7, এটার জারণ সংখ্যা বের করতে গেলে এই যে এইটা আমরা প্রথমে লিখবো, তাহলে কত, 7 গুণা 14। এই এখানে সোডিয়াম পটাশিয়ামের কত, একটা, এক, তাহলে হচ্ছে দুটা পটাশিয়াম আছে, দুই, তাহলে 14 - 2, এটা কার জারণ সংখ্যা বেরোলো, ক্রোমিয়াম টু জারণ সংখ্যা অর্থাৎ 12। তাহলে একটা ক্রোমিয়ামের, দুটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি 12 হয়, তাহলে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা অবশ্যই +6 হবে। ঠিক আছে, অবশ্য এইভাবে তোমরা দ্রুত বের করতে পারো, খুব সুন্দরভাবে বের করতে পারবা। আর যদি তোমরা মনে করো না আমরা এক্স ধরে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে 1 × 2 +2 × এক্স, মানে দুটা ক্রোমিয়াম, অক্সিজেন জারণ সংখ্যা -2, 7টা আছে তাই 7 দ্বারা গুণ, তাহলে এটা ক্যালকুলেশন করলেও তোমার এক্স সমান 6 আসবে। তবে এইটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন দ্রুত করতে পারবা, আমি তাই প্রথমটা প্রিফার করি। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা, এটা ইম্পর্টেন্ট। এটা লাস্ট কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গত 2-3 বছরে আমি দেখলাম প্রশ্নগুলোর ভিতর, মানে একই রিলেটেড কোশ্চেন দেখলাম। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ক্যান্সার চিকিৎসায় হচ্ছে কোবাল্ট-60 ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এর আগে একটা আসছিল নিচের কোনটি আইসোটোপ, এখানে দেওয়া আছে ফসফরাস 31, ফসফরাস 31 আইসোটোপ না, ফসফরাস 32 একটা আইসোটোপ। এটা আমাদের এটা সম্ভবত আমাদের হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়, সম্ভবত হাড়ের চিকিৎসায় আমাদের ফসফরাস 32 ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কোবাল্ট-60, এবং আয়োডিন গলগণ্ড, গলগণ্ড রোগ যা আছে সেখানে আমাদের আয়োডিন 131 আইসোটোপটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কোন পদার্থের ভৌত অবস্থা এক হলে গঠন ভিন্ন, এটা হচ্ছে কার্বন। এটা তো অনেকবার পড়েছো, কার্বন একাধারে হীরক গঠন করে, হীরক, হীরক বলতে ডায়মন্ড গঠন করে, এই তো অনেক ডিমান্ডফুল। ডায়মন্ড মানে এই কার্বন, ডায়মন্ড এত মূল্যবান ডায়মন্ড গঠন করে, আবার এই কার্বনটা আবার কয়লা গঠন করে, বুঝতে পারছো, কার্বন মানে কয়লা গঠন করে, মানে এ অনেক দামি, এই কার্বনের অনেক দাম, আবার এই দামই নাই, মানে এ এক এক ধারে অনেক কিছু করে আর কি। তো এটা ভৌত অবস্থা, এই দিন শেষে এটাও কার্বন, এটাও কার্বন, কিন্তু এটা কয়লা আর এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হীরক। তাইলে আমাদের এর রূপভেদ দেখা যায়, ভৌত অবস্থায় এক হলেও কিন্তু গঠনগত অবস্থা আমাদের ভিন্ন দেখা যায়। ঠিক আছে, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, বলতো একটা কক্ষপথে বা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, 2n², মানে এনটা হচ্ছে আমাদের কক্ষপথ, এনটা আমাদের কক্ষপথ, এনটা আমাদের কক্ষপথ 1 2 3 এরকম কক্ষপথ। তাহলে এখানে পঞ্চম শক্তি স্তর বলছে, তাহলে 2 × 5² সমান হচ্ছে আমাদের 50। ঠিক আছে, পঞ্চম শক্তি স্তরে আমাদের কতগুলো ইয়া থাকবে, দেখো পঞ্চম শক্তি স্তরে আমাদের 50টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। নিচের কোনটি বাফার দ্রবণ, বাফার দ্রবণ কি, কোনো একটা দুর্বল অ্যাসিড, কোনো একটা বাফার দ্রবণের শর্ত হচ্ছে, কোনো একটা বাফার দ্রবণে পিএইচ পরিবর্তন হয় না, এটা আগে মনে রাখো। বাফার দ্রবণ জিনিসটা কি, পিএইচ পরিবর্তন হয় না, অলওয়েজ সেম থাকে, মানে কখনো তুমি মানে ওর ভিতর অ্যাসিড দাও আর ক্ষার দাও কোনো কিছুই হবে না। ও মানে ওর পিএইচ যদি আগেও 7 থাকে আগেও 7, আগে 10 থাকলে আগেও 10, তাহলে আগে 2 থাকলে আগে 2। তাহলে নিচের কোনটি বাফার দ্রবণ, এখানে হচ্ছে বাফার দ্রবণ গুলো তারাই গঠন করে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ওই অ্যাসিডের, মানে ওই অ্যাসিডের লবণ, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার গঠন করে, আর ওই অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ। তাহলে এখানে আমাদের দুর্বল অ্যাসিড
হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আমাদের একটা দুর্বল অ্যাসিড, এটা বাফার দ্রবণ গঠন করে, কিন্তু এর সাথে কি থাকতে হবে, এই অ্যাসিডের লবণ, তাহলে CH3 সি ডাবল Na এটা থাকতে হবে, যেটা খ নম্বরে আছে। ক নম্বর অপশন উত্তর হবে না, কারণ এখানে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার। তীব্র ক্ষার তো কখনো হবেই না বাফার দ্রবণে, এখানে শর্তই দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। তারপর খ নম্বর তো হবেই। গ নম্বরও হবে না সোডিয়াম হাইড্রোক্সাইড, ঘ নম্বরও হবে না, কারণ হাইড্রোক্লোরিক তো তীব্র অ্যাসিড, এখানে হবে না। ঠিক আছে। ৭৬ নাম্বার, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? বজ্রপাতের সময় আমাদের নাইট্রোজেন ক্রিয়া করে, নাইট্রোজেন ক্রিয়া করে বিভিন্ন উপাদানে, NOx, অর্থাৎ এক্স এর মান বিভিন্ন হতে পারে অবস্থা ভেদে, তো এগুলো গঠন করে এটা বিদ্যুৎ চমকায়, তারপর আরো অনেকগুলো অবস্থা সৃষ্টি করে। নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট? আমরা কি জানি, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে পরে আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, প্লাস দ্বারা বৃদ্ধি বোঝাইছে, প্লাস দ্বারা বৃদ্ধি বোঝাইছে, আকার বৃদ্ধি পায়। আর বাম থেকে ডান দিকে গেলে পরে আকার হ্রাস পায়, হ্রাস পায়। তাহলে আমাদের যে মৌলগুলা দেওয়া আছে, এখানে দেওয়া আছে লিথিয়াম, তারপর আছে লিথিয়াম দেওয়া আছে, তারপর কার্বন দেওয়া আছে, তারপর নাইট্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে। এরা একই পর্যায়ের মৌল, অর্থাৎ এরা গ্রুপ টুর মৌল, সরি পর্যায় টুর মৌল। এই পর্যায়ে ২ নম্বর পর্যায়ের সবচেয়ে ডানে যে থাকবে তার আকার সবচেয়ে ছোট হবে, মানে এ ছোট হবে। তারপর তার আগেরটা একটু বড়, তার আগেরটা আরো বড়। তাহলে হচ্ছে নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট হবে? এখানে আমাদের অক্সিজেন হবে, কারণ অক্সিজেন হচ্ছে গিয়ে ৮ নম্বর গ্রুপে, ১৬ নম্বর গ্রুপে আছে। ঠিক আছে? ১৬ নম্বর গ্রুপে আছে। আর এটা আমাদের ১৫ নম্বর গ্রুপে আছে। তাইলে আমাদের সবচেয়ে ডানে কি আছে? অক্সিজেন আছে। তাই আমাদের অক্সিজেন আমাদের সবচেয়ে ছোট আকারের হবে। পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? এটা ২ বার আসছিল সম্ভবত, মুখস্থ করে রাখো। দেখো আমি কিন্তু বলে দিতেছি কোন প্রশ্নটা বারবার আসতেছে। এইগুলা একটু বেশিভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে? দরকার হয় এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। পরীক্ষার আগে ২-৩ রাত আগে এই প্রশ্নগুলো বারবার দেখে যাবা। ঠিক আছে? বুঝতে পারছো? এইভাবে পড়াশোনা করতে হয়। না হলে তো বুঝতে পারবা না। পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে তোমার ০.05 মিলিগ্রাম পার লিটার। এটা মুখস্থ করে রাখবা। ঠিক আছে? প্রশ্ন শেষ তো। তাহলে প্রশ্ন শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে তোমাদের, হ্যাঁ, দেখো, তোমাদের কথা হচ্ছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আমি চাই তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো। তোমরা একটা জায়গায় চান্স পাও। আমার ভিডিও দেখে যদি তোমরা চান্স পেয়ে যদি মানে আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া আপনার ভিডিও দেখছিলাম, মোটামুটি আপনার ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়েছি। তাহলে আমার জন্য ভালো লাগবে। অবশ্যই ভালো লাগার এটা সবার ক্ষেত্রে ভালো লাগবে। আর একটা কথা, তুমি আমার প্রতি মানে ইয়া থাকবা না, মানে দায়বদ্ধতা, মানে আমার প্রতি তুমি আমার জন্য বসে থাকবে না যে আমি কখন ভিডিও দিব সেই ভিডিও দেখবা। তুমি যাকে পছন্দ হয়, যার ভিডিও তোমার ভালো লাগে, যে ভিডিও তুমি বোঝো ভালো, তার ভিডিও দেখো। তার ভিডিও দেখে তুমি শিখো। কিছু শিখে অন্তত তোমার দরকার হচ্ছে গুচ্ছে, কৃষি গুচ্ছে একটা সিট। তুমি আগে সিট কনফার্ম করো। পরে না হয় দেখা যাবে যে কার ভিডিও দেখছো। ওটা কোনো ব্যাপার না। তুমি বা YouTube এ আমরা ভিডিও দিতেছি। সবাই ভালো পড়ায়। কেউ খারাপ পড়ায় না। সবাই ভালো পড়ায়। ঠিক আছে? তো তোমার যার ভালো লাগে, যার বোঝানোর স্টাইল তোমার ভালো লাগে, তাকে তুমি ফলো করতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সেই একই কথা, ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে, তোমার যারা বন্ধুরা এখনো চান্স পায় নাই, তাদেরকে শেয়ার করো। সবাইকে উপকার করা উচিত। আহ, এটা ভাববা না যে ও চান্স পাবে তুমি চান্স পাবা না, এটা না। তুমি করলে তুমিও চান্স পাবা, সেও করলে সেও চান্স পাবে। সবারই চান্স পাওয়া উচিত। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। এরপর কোন ভিডিও লাগবে জানাই দিও। আসসালামু আলাইকুম।